সবাই শুনতে পাচ্ছো? শোনা যাচ্ছে তো? সবাই শুনতে পাচ্ছো? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। শোনা যাচ্ছে। ঠিক আছে, চলো। তো আপাতত হচ্ছে কি, দেখো, ম্যাক্সিমাম প্রায় ইন্টারভিউ প্রসেস অনেকের কমপ্লিটের পথে। তো যার কারণে ওই একই নিয়মেই চলছে, ঠিক আছে। তোমাদের যাদের হয়নি, জাস্ট একটু তোমাদেরকে আপডেট দিয়ে দিচ্ছি। একই নিয়মে বলতে সেই একইভাবে প্রত্যেকের কাছ থেকে ইন্ট্রো নেওয়া হচ্ছে, এবং ইন্ট্রোর পাশাপাশি সাবজেক্ট এবং মাদ্রাসা রিলেটেড কোশ্চেন। এবং যত দিন গড়াচ্ছে বরং কোশ্চেনের সংখ্যা বরং কমছে, ঠিক আছে। আর ওই চারটি হচ্ছে বোর্ড তৈরি হয়েছে ভেরিফিকেশনের জন্য প্লাস ইন্টারভিউর জন্য। ভেরিফিকেশন যার যে প্যানেলে তৈরি মানে নেওয়া হচ্ছে, ঠিক একইভাবে তারই সেই নাম্বারে তোমার ইন্টারভিউ নেওয়া হচ্ছে। এবং খুবই ফ্লেক্সিবিলিটি ভাবে চলছে জিনিসটা, ঠিক আছে, যে খুব রিজিড তা নয়। যেমন আমাদের একজন ক্যান্ডিডেট, সে ডকুমেন্ট একটি নিয়ে নিয়ে যেতে ভুলে গেছিল। যেমন তাকে কালকে আবার জমা দিয়ে আসতে বলেছে, ঠিক আছে, শনিবার দিন তাকে বলেছে যে তুমি শনিবার জমা দিয়ে যাবে। তো ওতে হচ্ছে কি, আহ, ভয় পাওয়ার কিছু কারণ নেই, ঠিক আছে। যেভাবে চলছে তাতে হচ্ছে কি, তোমাকে নিজেকে ঠান্ডা রাখতে হবে, বা নিজেকে যেটা তোমরা জানো সেটাকে তুলে ধরতে হবে। আহ, মূলত হচ্ছে কি, কে কোনটা কোয়ালিফাই করেছে, কে কি পাস করেছে, এগুলো বেশি জানার চেষ্টা করছে। তোমরা যেটা জানাবে না বলে ঠিক করেছো, সেটাকে যেরকম রিজিড থাকো। কারণ প্রথমে হয়তো তুমি ভাবলে যে জানাবো না, কিন্তু সেখানে তোমাকে জানা, যখন হচ্ছে জানার চেষ্টা করছে, তখন যদি তুমি কোনোভাবে আবার পরে বলে দাও, তখন আবার সমস্যা হতে পারে। তো এই জন্য এই জিনিসটা একটু মাথায় নিয়ে থাকবে। আহ এই হচ্ছে মোটামুটি ভাবে আপডেট, ঠিক আছে। তো আহ আর তেমন কিছু হচ্ছে কি, আমার কাছে আপডেট তেমন নেই। যদি তোমাদের কিছু জানার থাকে তাহলে তোমরা জিজ্ঞাসা করতে পারো। আর নচেত আমরা আবার যদি কেউ, তোমরা তো ইন্ট্রোডাকশন দিতে চাও বা সাবজেক্ট থেকে কোশ্চেন আমরা ধরতে চাই, তো সেরকম যদি কেউ মনে করো, তাহলে হচ্ছে কি আজকে শুরু করো, ঠিক আছে। স্যার আমি দিতে চাই। স্যার আমি আমি তো হ্যাঁ, ঠিক আছে, যারা যারা চাইছো তোমরা দেবে। তাহলে পুতুল আগে শুরু করো। পুতুল। স্যার দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে। নমস্কার স্যার, আমার নাম পুতুল দত্ত দাস। আমি জলপাইগুড়ি জেলার অন্তর্গত মালবাজার নিবাসী। 2008 সালে আমি শিলিগুড়ি উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয় হতে মাধ্যমিক এবং 2010 সালে মাল আদর্শ বিদ্যাভবন হতে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ। অতঃপর ইতিহাস বিষয়ে পরিমল মিত্র স্মৃতি মহাবিদ্যালয় হতে আহ, স্নাতক এবং উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় হতে স্নাতকোত্তরে উত্তীর্ণ হয়েছি। বর্তমানে আমি একজন গৃহবধূ হবার পাশাপাশি গৃহ শিক্ষিকা করি এবং ভবিষ্যতে একজন সফল শিক্ষিকা রূপে নিজেকে গড়ে তুলতে আগ্রহ প্রকাশ করি। ধন্যবাদ স্যার। আপনার মালবাজার থেকে আসছে, মালবাজারের সম্বন্ধে যদি কিছু বলেন। স্যার মালবাজার হলো জলপাইগুড়ি জেলার অন্তর্গত একটি মহকুমা শহর এবং মালবাজার সাধারণত বিখ্যাত চা বাগানের জন্য। চারিদিকে প্রচুর চা বাগান রয়েছে। এছাড়া মালবাজার নেওড়া নদীর তীরে অবস্থিত এবং মাল এটি আহ, মূলত চা বাগানের জন্যই বিখ্যাত এবং পর্যটন কেন্দ্র রূপে চা বাগানের জন্যই বিখ্যাত হয়ে রয়েছে। আপনার সাবজেক্ট? স্যার ইতিহাস। আচ্ছা, মালবাজারে কোনো ঐতিহাসিক পটভূমি কিছু রয়েছে? আহ মালবাজারের ঐতিহাসিক পটভূমি স্যার, মালবাজারের পাশে একটি জায়গা রয়েছে। সেটি আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে।
বক্সা আহ, বক্সা রিজার্ভ বা টাইগার রিজার্ভ রয়েছে। সেটি একটি ঐতিহাসিক কেন্দ্র বলা যায়, কারণ বক্সা যে টাইগার রিজার্ভ মানে এটি জাতীয় উদ্যানে এখন পরিণত হয়েছে। এবং এই জাতীয় উদ্যানের অভ্যন্তরে একটি বক্সা দুর্গ বা থাকতো, মানে দুর্গ ছিল, যেখানে ব্রিটিশ রাজত্বকালে আহ নেতাজি সুভাষচন্দ্র বসুকে আটকে রাখা হয়েছিল। এছাড়া এটি এখন একটি জাতীয় উদ্যানে পরিণত হয়েছে, এবং এটি রায়ডাক ও জয়ন্তী নদীর এই 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 জাতীয় উদ্যানের মধ্যে দিয়ে রায়ডাক এবং জয়ন্তী নদী প্রবাহিত হয়েছে। এবং এখানে নরথালি একটি হ্রদ রয়েছে, যেখানে পরিযায়ী পাখিদের সমাগম ঘটেছে। আচ্ছা। আচ্ছা, মিড ডে মিলের ভালো দিক আর খারাপ দিক কি কি রয়েছে একটু বলুন। আহ মিড ডে মিল স্যার 2001 সালে জাতীয় সরকার দ্বারা পরিচালিত একটি জাতীয় উদ্যোগ। আহ, এর দ্বারা সরকার মানে দারিদ্র দারিদ্রতা সম্পন্ন অঞ্চলগুলিতে শিক্ষার্থীরা যাতে শিক্ষায় মনোনিবেশ করতে আগ্রহ বোধ করে, এবং তাদের যাতে পুষ্টিকর খাদ্য সরবরাহ করা যায়, সেই ব্যবস্থাটাকে সরকার এর দ্বারা সুনিশ্চিত করেছে। এছাড়া মিড ডে মিলের দ্বারা শিক্ষা মানে শিক্ষার্থীরা যাতে তাদের মানে গুণগত মানসম্পন্ন খাদ্য পায়, সেই ব্যবস্থাটিকে দেখে মানে লক্ষ্য রেখেই এই ব্যবস্থার পরিকল্পনা করা হয়েছে। এবং অভিভাবকরা যাতে তাদের সন্তানদের স্কুলে পাঠাতে আগ্রহ বোধ করে, সেই উদ্দেশ্যে এই পরিকল্পনা করা হয়েছে। কিন্তু এক্ষেত্রে দেখা যায় যে অনেক ক্ষেত্রেই মিড ডে মিলের যে পরিকল্পনা সেটি ব্যর্থ হয়, কারণ সঠিক তদারকির অভাবে এবং অনেক সময় দুর্নীতিগ্রস্ত হওয়ার কারণে সঠিক পরিমাণে মিড ডে মিল স্কুলে এসে পৌঁছাতে পারে না। তাছাড়া মানে মানে গুণগত মান, মিড ডে মিলের যে গুণগত মান, তাও অনেক সময় বজায় রাখা সম্ভব হয় না। এছাড়া বলা যায় যে মিড ডে মিলের জন্য আলাদা কর্মচারী থাকে ঠিকই, মানে এই প্রকল্প দেখার জন্য, কিন্তু অনেক ক্ষেত্রে শিক্ষকদের উপর এই দায়িত্ব এসে পড়ায় আহ পঠন পাঠনের সময় ব্যয় হয় এবং তা সঠিকভাবে কার্যকর হয় না। আচ্ছা, এই মিড ডে মিল কত সালে শুরু হয়? স্যার 2001 সালে সরকার কর্তৃক জাতীয় উদ্যোগেই এই প্রকল্প চালু করা হয়েছিল। মানে প্রথম থেকে কি এটা মানে খাবার তৈরি করে কি স্টুডেন্টদের দেওয়া হতো না অন্য কিছু ব্যবস্থা ছিল? আহ, স্যার খাবার তৈরি করেই দেওয়া হতো। আচ্ছা। আমার মনে হয় যে কিছু রাজ্যে আমাদের রাজ্যে খাবার তৈরি করেই খাবার মানে খাদ্য মিড ডে মিল সরবরাহ করা হয়। কিন্তু কিছু রাজ্য রয়েছে যেখানে খাবারের পরিবর্তে তাদের যে ব্যাংক অ্যাকাউন্ট সেখানে মানে টাকা পৌঁছে যায়। আবার এরকম কিছু রাজ্য রয়েছে যেখানে আহ, শুকনো খাবার পরিবেশন করা হয়। আমাদের রাজ্যে খাবার তৈরি করেই খাবার সরবরাহ করা হয়, যাতে আহ, মানে এই মিড ডে মিল প্রকল্প দ্বারা যাতে মানে সমস্ত সমস্ত সম্প্রদায়ের শিক্ষার্থী একসাথে বসে সাধারণ মানে খাদ্য খেতে পারে, এবং তাদের মধ্যে যে জাতিগত বা ধর্মগত বিভেদ যাতে দূর হয়। আচ্ছা, ভীমরাও আম্বেদকর, ঠিক আছে, ওনার সম্বন্ধে হচ্ছে কি কি জানো বলো। ভীমরাও আম্বেদকর। হ্যাঁ স্যার, ভীমরাও রামজি আম্বেদকর উনি আহ, হচ্ছে মূলত আহ, আহ, ব্রাহ্মণ সম্প্রদায়ের বিরোধী তিনি বিভিন্ন কার্যকলাপ পরিচালনা করেছিলেন। এবং দলিত দলিত সম্প্রদায় যাতে আহ, উন্নত পর্যায়ে পৌঁছাতে পারে, সেই কার্যকলাপ তিনি পরিচালনা করেছিলেন। এছাড়া 1946 খ্রিস্টাব্দে যে গণপরিষদ প্রতিষ্ঠিত হয়েছিল, তার সংবিধান রচনার খসড়ার তিনি দায়িত্ব পেয়েছিলেন, এবং তিনি খসড়া রচনা করেছিলেন, সংবিধানের খসড়া রচনা করেছিলেন।
আচ্ছা, ঠিক আছে, মোটামুটি পুতুল আগের তুলনায় অনেকটাই ভালো হয়েছে, শুধু লাস্টের কোশ্চেনটা বাদ দিয়ে, মানে ওই আম্বেদকর সম্বন্ধে হচ্ছে কি তোমাকে আরো একটু ভালো বলতে হবে, কারণ যেহেতু আমাদের সংবিধানের জনক বলা হয়, হ্যাঁ। তো উনি প্রথমে তুমি যে টার্ম দিয়ে শুরু করলে যে হচ্ছে কি ওই ব্রাহ্মণ বিরোধী এই জিনিসগুলো না বলে তোমার মূলত হচ্ছে কি আমাদের সংবিধান তোমার রচনাতে, বা উনি যেভাবে ওনার জীবন সংগ্রাম করে পড়াশোনা করে তিনি উঠে এসেছিলেন, সেই জিনিসগুলো একটু ভালো করে বলতে হবে, ঠিক আছে, যেহেতু তুমি ইতিহাসের বিলং করছো, আর এখন আম্বেদকরকে নিয়ে বিভিন্ন চলছে, তো তো সেই জন্য হচ্ছে কি এই জিনিসটা একটু ভালো করে উত্তরটা রেডি করবে, বাকি তুমি যে উত্তরগুলো দিলে, ঠিক আছে, সেই জিনিসগুলো মোটামুটি আগে থেকে অনেকটাই ভালো হয়েছে, এবং তোমার জিনিসগুলো ঠিকই আছে। ওকে, আর বাকিদেরকে ওই যে কোশ্চেন গুলো করছি সেগুলো একটু শোনো। হুম। আহ, স্যার বলছি যে যে মিড ডে মিল যে বললেন যে প্রথম দিকে কি খাবার তৈরি করে, এটা কি না, মানে? মিড ডে মিলের হিসাবে তুমি যখন পড়েছিলে একটু খেয়াল করো, আগে হচ্ছে কি তোমার যবে থেকে শুরু হয়েছিল মিড ডে মিল, তখন কিন্তু তোমার আহ, এই খাবার দেওয়া হতো না, ঠিক আছে, প্রথমে দিকে হচ্ছে কি আগে ওই চাল দেওয়া হতো, ঠিক আছে, তারপরে তুমি যেটা বললে যে কিছু কিছু ক্ষেত্রে হচ্ছে কি তোমার টাকা দেওয়া হতো, হ্যাঁ, তারপরে হচ্ছে কি তোমার ওই 2000 প্রায় হচ্ছে কি তোমার 8-9 এর দিকে, ঠিক আছে, আমাদের এখানে 8-এর দিকে, 8 সম্ভবত, তো তখন থেকে হচ্ছে কি ওই খাবারের ব্যবস্থা শুরু হয়, কিন্তু তার আগে দেখবে স্কুলগুলোতে চাল এবং হচ্ছে কি কোনো কোনো জায়গায় সেটা বরাদ্দ টাকা হচ্ছে দেওয়া হতো, ঠিক আছে, তারপর কিন্তু হচ্ছে কি যখন এই হুম। তোমার হচ্ছে কি এটাকে নিয়ে বিভিন্ন আলোচনা চললো, তারপর হচ্ছে কি সেটা খাবার তৈরি করে মধ্যাহ্ন ভোজ যেটা সেটা হচ্ছে শুরু হলো, হুম। ঠিক আছে, মিড ডে মিল, তার আগে কিন্তু এটা ছিল না। হুম। আর স্যার আমার আরেকটা প্রশ্ন আছে, যেটা হুম মাদ্রাসার যেই ফাজিল যেই ইয়েটা আর কি, মানে দ্বাদশ শ্রেণী অবধি হুম ওইখানে হুম বিষয় মানে ঠিক মানে ওটা ওইখানে কি বাধ্যতামূলক ভাবে ইসলামিক তত্ত্বগুলো পড়তে হয়, নাকি ওটা অপশনাল? মানে আলিম অপশনাল। স্তরে বাধ্যতামূলক না ফাজিল স্তরে শুধু বাধ্যতামূলক? শুধু হচ্ছে কি তোমার যেটা ধর্মতত্ত্ব যেটা হচ্ছে কি তোমার অপশনাল, হুম। শুধু মাধ্যমিক স্তরে, ঠিক আছে, হুম। মাধ্যমিক স্তরে সেটা যেটা আমাদের বা নর্মাল পশ্চিমবঙ্গ শিক্ষা পর্ষদে যেমন হচ্ছে কি তোমার 700 নম্বরে থাকে, ওদের সেটা 800 নম্বর, 100 নম্বরটা আছে কি আরবি ভাষা, ঠিক হুম। আছে, এই আরবি ভাষাটা হচ্ছে কি কম্পালসারি থাকে, বাকি তার আগে ক্লাস পর্যন্ত যে ধর্মীয় শিক্ষা সেটা হচ্ছে কি অপশনাল থাকে, ওটা কম্পালসারি নয়। মানে আলিম স্তরে আরবি ভাষাটা কম্পালসারি? বলবে যে মাধ্যমিক স্তরে তোমার ওটা হচ্ছে মাধ্যমিক কি স্তরে, হ্যাঁ। আরবি আরবি ভাষাটা কম্পালসারি, বাকি হুম। বিলো বিলো যে সমস্ত ক্লাস রয়েছে হুম। সেগুলোতে অপশনাল। আচ্ছা, ঠিক আছে স্যার। চলো এবারে কৌশিক, কৌশিক শুরু করো। স্যার দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে। হ্যাঁ, নমস্কার। আমার নাম কৌশিক মণ্ডল। আমি উত্তর 24 পরগনা জেলার বাগদা থানার অন্তর্গত মালিদহ গ্রাম থেকে এসেছি। আমি 2017 সালে ম্যাথামেটিক্স অনার্স নিয়ে গ্রাজুয়েশন কমপ্লিট করি দীনবন্ধু মহাবিদ্যালয় বনগাঁ থেকে, এবং 2019 সালে আমি পিওর ম্যাথামেটিক্সে মাস্টার্স কমপ্লিট করি ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে। এরপর 2021 সালে আমি বিএড কমপ্লিট করি সুধীর কর্মকার কলেজ অফ এডুকেশন বনগাঁ থেকে। এছাড়া আমি বিদ্যালয়ে 3 বছর এনসিসি প্রশিক্ষণ নিয়েছি। আমি অবসর সময়ে ক্রিকেট খেলতে পছন্দ করি, আর আমার হবি কুকিং। আপনি স্যার আমি আহ, কয়েকটা প্রশ্ন করতাম স্যার। হ্যাঁ, একটু ওয়েট করো, তোমার কাছে যখন যাবে তখন তুমি বলবে, ঠিক আছে, তোমার নাম বলা হবে তখন তুমি বলবে। আচ্ছা কৌশিক, এর সাবজেক্ট কি? স্যার ম্যাথামেটিক্স। আপনি কোন অঞ্চল থেকে এসেছেন? উত্তর 24 পরগনা জেলা। এক মিনিট স্যার, উত্তর 24 পরগনার কোথায়? এক মিনিট স্যার। হ্যাঁ, আমি উত্তর 24 পরগনা জেলার বাগদা থানার অন্তর্গত মালিদহ গ্রাম থেকে এসেছি। আপনি যদি
স্কুল সার্ভিস কমিশনের পড়ানোর সুযোগ পান, তাহলে আপনি মাদ্রাসা মানে এখান থেকে ছেড়ে চলে যাবেন তো? স্যার, শিক্ষকতা একটি সামাজিক দায়িত্ব। আমি মনে করি যে যদি আমাকে এখানে সিলেক্ট করা হয় তো অবশ্যই মাদ্রাসা বোর্ডের প্রতি আমার কৃতজ্ঞতা থাকবে। তবে অবশ্যই আমি যদি কখনো হায়ার অপরচুনিটি পাই সেটা অবশ্যই ভেবে দেখব। তবে এখানে কাজ করাকালীন আমি সততা ও নিষ্ঠার সাথে কাজটা করব। আর আমাকে যে দায়িত্বভার অর্পণ করা হবে সেটা আমি সম্পূর্ণ নিষ্ঠার সাথে পালন করার চেষ্টা করব। স্কুল লেভেলে আমাদের স্টুডেন্টদের জন্য বরাদ্দ যে সমস্ত প্রকল্পগুলো রয়েছে বা যে সমস্ত স্কলারশিপ গুলো রয়েছে, সেগুলো যদি আপনাকে দেওয়া হয় তাহলে আপনি নিশ্চয়ই সেগুলোকে দায়িত্ব সহকারে পালন করবেন, তাই তো? হ্যাঁ, নিশ্চয়ই করব। তবে বর্তমানে কি কি সিস্টেম রয়েছে, কি কি প্রকল্প বা কি কি স্কলারশিপ সিস্টেম রয়েছে? হ্যাঁ, বর্তমানে বিদ্যালয় শিক্ষার উন্নতির জন্য রাজ্য সরকারের বিভিন্ন জনকল্যাণমুখী প্রকল্প আছে। তার মধ্যে প্রথমেই যেটি উল্লেখযোগ্য সেটি হলো কন্যাশ্রী প্রকল্প, এছাড়া যুবশ্রী প্রকল্প, খাদ্য সাথী প্রকল্প, সেফ ড্রাইভ সেফ লাইফ প্রকল্প, রূপশ্রী প্রকল্প প্রমুখ প্রভৃতি প্রকল্প উল্লেখযোগ্য। আচ্ছা, যারা এসসি এসটি ওবিসি দের জন্য একটা স্কিম রয়েছে, যেটা হচ্ছে কি তারা একটা বার্ষিক একটা টাকা পায়, ওটা সম্বন্ধে আপনার জানা আছে? ওটার নাম কি বা কি ইতিবৃত্ত? ওটা শিক্ষাশ্রী প্রকল্প, যেটা তপশিলি জাতি এবং অনগ্রসর জাতির শিক্ষার উন্নয়নের স্বার্থে এটি প্রদান করা হয়। আচ্ছা, ম্যাথামেটিক্স এর ক্ষেত্রে আমরা বাচ্চাদের যেভাবে চিরাচরিত ভাবে যেভাবে শেখানো হয়, এর হুম। পাশাপাশি মানে আর কেমন ভাবে মানে শেখানো যেতে পারে যাতে হচ্ছে কি ম্যাথামেটিক্স সাবজেক্টটি ওদের কাছে গ্রহণযোগ্য হয়? হ্যাঁ, শুধুমাত্র পাঠ্যপুস্তকে সীমাবদ্ধ না থেকে তাদেরকে বাস্তব বিভিন্ন উদাহরণ দিয়ে বিষয়বস্তু উপস্থাপনা করা যেতে পারে। এছাড়া বিমূর্ত ধারণাগুলো বোঝানোর জন্য বিভিন্ন গাণিতিক মডেল, চার্ট, গ্রাফ, ছবি এগুলো আঁকা যেতে পারে। এছাড়া বিভিন্ন ধারণাগুলো আরো স্পষ্ট করে দেখানোর জন্য বিভিন্ন মাল্টিমিডিয়া টুলস, যেমন অডিও ভিজুয়াল স্লাইড, ডিজিটাল রিপ্রেজেন্টেশন, ভিডিও টুলস, এছাড়া ইন্টারঅ্যাক্টিভ হোয়াইট বোর্ড এগুলোর মাধ্যমে ব্যবহার করা যেতে পারে। এছাড়া এদের সক্রিয় অংশগ্রহণ করার জন্য বিভিন্ন দলগত কাজ, প্রজেক্ট, অ্যাসাইনমেন্ট, হোমওয়ার্ক এগুলো দেওয়ার মাধ্যমে বিষয়বস্তু আরো সহজ ও সুস্পষ্টভাবে তাদেরকে শেখানো সম্ভব। আমাদের মাদ্রাসার শিক্ষা, ঠিক আছে, মাদ্রাসার যে আমাদের বোর্ড রয়েছে, শিক্ষা যে ব্যবস্থা রয়েছে, সেই শিক্ষা ব্যবস্থাগুলো আপনি যতটা জানেন সেইভাবে হচ্ছে কি আপনি বলুন। হ্যাঁ, মাদ্রাসা শিক্ষা মূলত 1780 খ্রিস্টাব্দে ওয়ারেন হেস্টিংস ক্যালকাটা মাদ্রাসা প্রতিষ্ঠা করেছিলেন, মূলত সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের উচ্চশিক্ষার জন্য। তারপর 1957 সালে মাহমুদুল হাসান তিনি মাদ্রাসা শিক্ষা বোর্ড বা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ মাদ্রাসা এডুকেশন এটি প্রতিষ্ঠা করেন। বর্তমানে এই মাদ্রাসা শিক্ষা বোর্ডের মূলত দুটি ভাগ রয়েছে। একটি হচ্ছে রিকগনাইজড এইডেড নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, একটা হচ্ছে রিকগনাইজড আনএইডেড নন গভর্নমেন্ট মাদ্রাসা। এখন এই রিকগনাইজড এইডেড নন গভর্নমেন্ট মাদ্রাসার মধ্যে মূলত দুটো রকমের ভাগ রয়েছে। একটি হলো হাই মাদ্রাসা, অপরটি হলো সিনিয়র মাদ্রাসা। হাই মাদ্রাসার সংখ্যা, যেটি রিকগনাইজড মাদ্রাসার মধ্যে পড়ছে, সেটা মোট সংখ্যা হচ্ছে মানে মোট 614টির মধ্যে হাই মাদ্রাসার সংখ্যা 512টি এবং সিনিয়র মাদ্রাসার সংখ্যা 102টি। এখন এই হাই মাদ্রাসার মধ্যেও আবার তিন ধরনের মাদ্রাসা আছে। একটি জুনিয়র হাই মাদ্রাসা, একটি হাই মাদ্রাসা, অপরটি হলো হায়ার সেকেন্ডারি মাদ্রাসা। যেখানে জুনিয়র হাই মাদ্রাসার সংখ্যা 79, হাই মাদ্রাসার সংখ্যা 168 এবং হায়ার সেকেন্ডারি মাদ্রাসার সংখ্যা 265। আর সিনিয়র মাদ্রাসার ভেতরেও দু ধরনের মাদ্রাসা আছে। একটিকে আমরা বলছি আলিম মাদ্রাসা, যেটি 10th স্ট্যান্ডার্ড, যার সংখ্যা 25। অপরটি হলো ফাজিল মাদ্রাসা, যেটি 10+2 স্ট্যান্ডার্ড, যার সংখ্যা হলো 77। অপরদিকে
রিকগনাইজড আনএইডেড নন গভর্নমেন্ট মাদ্রাসার সংখ্যা মোট 236। তার মধ্যে আবার 3 রকমের ভাগ আছে। একটি হলো জুনিয়র হাই মাদ্রাসা, অপরটি হাই মাদ্রাসা, অপরটি সিনিয়র মাদ্রাসা। যেখানে জুনিয়র হাই মাদ্রাসা তার সংখ্যা 150টি, হাই মাদ্রাসার সংখ্যা 10টি এবং সিনিয়র মাদ্রাসা তার সংখ্যা 76। মাদ্রাসা শিক্ষা ব্যবস্থায় শুধুমাত্র ইসলামিক শিক্ষা তত্ত্বই নয়, এর পাশাপাশি সাধারণ শিক্ষা যে সমস্ত বিষয়গুলি রয়েছে, যেমন ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, গণিত, দর্শন শাস্ত্র প্রভৃতি শিক্ষা দেওয়া হয়। এবং এখানে ইসলামিক শিক্ষা দৃষ্টিকোণ থেকেও বাস্তব জগতের সঙ্গে সম্পর্কিত যে সাধারণ শিক্ষা ব্যবস্থা সেটিও প্রদান করা হয়ে থাকে। আচ্ছা, যেটা হচ্ছে কি বলার, উত্তরটা ঠিকই আছে, শুধু হচ্ছে কি সংখ্যাগুলো মেনশন না করাই ভালো, কারণ এগুলো না বিভিন্ন সময় সাপেক্ষে কমতে বাড়তে পারে। তো সেক্ষেত্রে আচ্ছা আচ্ছা, মনে হয় আমি যে ডেটাটা দিয়েছিলাম সেই ডেটা থেকে বলছো নাকি? হ্যাঁ ওটা থেকেই বলেছি। হ্যাঁ, তো হচ্ছে কি তুমি টাইপস গুলো বলছো ওখান থেকে ঠিকই আছে, কোনো প্রবলেম নেই, কিন্তু ওই যে ডেটাটা দেওয়া হয়েছে ওটা যে সময়টা সার্ভে করা হয়েছিল ওটার সাপেক্ষে, কিন্তু ওটা ওটা যদিও পর্ষদে দেওয়া রয়েছে, পর্ষদের ওয়েবসাইট থেকে আমি দিয়েছি। আচ্ছা আচ্ছা, তবে ঠিক আছে, হচ্ছে যদি কি জিজ্ঞাসা করে তখন আমি ওটা বলবো, না হলে হ্যাঁ, আর বলবো যখন না। যখন হচ্ছে কি সংখ্যাগুলোর কথা জিজ্ঞাসা করে বা আপনি যে ওদের সংখ্যাগুলো নাম্বার গুলো জানেন, হুম হুম। মানে কোন, হ্যাঁ তখন হচ্ছে কি বলবেন, না নতেজ হচ্ছে কি ওই সংখ্যাগুলো না বলাই ভালো, ঠিক আছে? কারণ সংখ্যাগুলো যদি বর্তমানে পাশে থাকে তাহলে সেক্ষেত্রে সমস্যা হতে বুঝতে পারে, পেরেছি। ঠিক আছে? স্যার, আর একটা বিষয় যেটা আপনি জিজ্ঞাসা করলেন যে এসএসসি ফেলে চলে যাওয়া উচিত কিনা, ওটার ভালো উত্তর কিভাবে দেওয়া যেতে পারে? আমি এর আগেও বলেছি, ঠিক আছে, আজকে তুমি বলছো আমি তাও বলছি যে প্রথম কথা হচ্ছে কি তোমাকে বর্তমান শিক্ষা মানে বর্তমান আমাদের সিচুয়েশনের কথা তুলে ধরতে হবে, ঠিক আছে? হুম ওয়েস্ট বেঙ্গলে যে স্যার আমার পড়াশোনা করার উদ্দেশ্য একটাই ছিল যে আমি যাতে শিক্ষকতার সঙ্গে যুক্ত হতে পারি। তারপর দীর্ঘদিনকালীন আমি কত সালে মাস্টার্স, কত সালে? 2019 সালে কমপ্লিট হয়েছে। 19। তো সেক্ষেত্রে মাস্টার্স 19 আবার 22-এ হচ্ছে কি বিএড নাকি? 21-এ বিএড 2 বছর। আচ্ছা, তাহলে হচ্ছে কি 21-এ বিএড। তো সেক্ষেত্রে হচ্ছে কি এটা বলবে যে হচ্ছে কি দীর্ঘদিন যাবত কোনো হচ্ছে কি শিক্ষক নিয়োগের পরীক্ষা তেমন ভাবে আমরা পাইনি। তারপরে হচ্ছে কি ঘরের আর্নিং মেম্বার হিসাবে বলবে যে আমি হচ্ছে একমাত্র আর্নিং মেম্বার আমাদের ফ্যামিলিতে। আর দ্বিতীয় কথা, সেক্ষেত্রে যেহেতু আমার উদ্দেশ্য ছিল মাস্টার হওয়ার, তো সেক্ষেত্রে যদি আমি পাই তাহলে আমার উদ্দেশ্যটা সফল হবে এবং আমি আহ, পরবর্তীকালে ওই কাজটাকে মনোযোগ দিয়ে করার চেষ্টা করব, যতটা আমার আহ, যোগ্যতা রয়েছে সেই সাপেক্ষে আমি করার চেষ্টা করব। হুম, আর তারপর স্যার এখন বর্তমানে কতটা কি হয় সেটা বলা মুশকিল, কারণ দীর্ঘদিন যাবত যেহেতু হয়নি, আবার কবে হবে। তো আপাতত স্যার আমি এই এটা পেলে আমার যে আশা ছিল বা যেটা আমার উদ্দেশ্য ছিল সেটা সফল হবে। আমি আপাতত ওটা এই হচ্ছে কি ভালো করে কাজ করতে চাই, নিজেকে নিজের যোগ্যতা হচ্ছে বাড়াতে চাই। তারপর স্যার ওই জিনিসটা এখনো পর্যন্ত আমার ভেবে দেখা হয়নি। তো আশা করি যদি আমার যে চিন্তা ভাবনা, যে উদ্দেশ্য যেটা আমি নিয়েছিলাম সেটা যদি স্যার এখানে আমি পেয়ে যাই, বা আমি সুযোগ সুবিধা সবকিছু বা আমি পঠন পাঠন দিতে পারি, তাতে স্যার আমার কোনো ছেড়ে যাওয়ার কোনো ইচ্ছা নেই। এইভাবে জিনিসটাকে বলবে, মানে অনেকগুলো মানে যদি ওখানে হায়ার সুযোগ পাই তাহলে যে যেতে পারি, এটা কি বলবো নাকি বলবো না? তো প্রথমে দেখো, প্রথমে তোমাকে হচ্ছে কি অনেকগুলো জিনিস তুলে ধরতে হবে, এই যে বললাম পজিটিভ ঘরে সাইড আমি সব বললাম এক করে, তুললে, হ্যাঁ। তারপরে প্রথম তার কথা স্যার পরে ভেবে দেখবো আর কি, পরে পরে ভেবে ভেবে দেখবো। দেখবো। আচ্ছা আচ্ছা। হুম। যদি স্যার ওরকম পরবর্তীকালে যদি কোনো এরকম অপরচুনিটি আসে তাহলে পরে ভেবে দেখবো আর কি। তো আপাতত স্যার এই মুহূর্তে আমি সেগুলি ভাবিনি, আমি যেটা স্যার পাবো সেটা নিয়ে কাজ করার আমার ডিসিশন বা চিন্তা ভাবনা রয়েছে। পরে যদি এরকম কিছু হয় স্যার ভেবে দেখবো, কারণ আমি স্যার এরকম কিছু আহ, বর্তমান সাপেক্ষে হবে বলে তো আর এখন স্যার কোনো পজিটিভ কিছু দেখতে পাচ্ছি না, বা সেরকম হুম কিছু হুম। পরীক্ষা পাসও করে নিই আমি। তো যদি স্যার পরে কিছু হয় তাহলে ভেবে যাবো, আগে তার আগে কিন্তু ওই জিনিসগুলো বলবে। বুঝতে পেরেছি, আগে পজিটিভ সাইড গুলো বলে নিয়ে শেষে ওই পরটা বলবো যে ভেবে দেখবো আমি। হ্যাঁ, হুম হুম, ঠিক আছে। চলো এবারে আমরা দেখে নেবো
ঠিক আছে স্যার, আমি কিছু রেজাউল। বলতে চাইছিলাম স্যার। আচ্ছা ঠিক আছে, তোমার আব্দুল, আব্দুল বলো, আব্দুল কি বলছো বলো। স্যার আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমি কালকে গিয়ে যে ইন্টারভিউ দিয়ে এসেছি, তো হুম। যাক, যেগুলো আপনি বলেছিলেন সেগুলোর মধ্যেই বা সেই সিস্টেমেই গেছিলাম, সেগুলোর মধ্যে আমাকে প্রশ্ন করেছিল, কিন্তু যাক আমি ভাবতে পারিনি যে আমাকে এত ছোট প্রশ্ন করবে বা এত নিচু লেভেলে প্রশ্ন করবে। তো যাই হোক, তার মধ্যে স্যার আমি 4টা 5টা প্রশ্ন করেছিল, একটাই উত্তর দিতে পারিনি, কিন্তু আমি ওটা কিন্তু জানতাম, কিন্তু উত্তরটা মানে ওখানে সঠিক আসছিল না। তখন আমি আচ্ছা। বললাম যে স্যার এই মুহূর্তে আমার মনে পড়ছে না। হুম। কি কি প্রশ্ন আমাকে তখন করেছিল, কি কি মানে পুরো আমাকে কথাটা বলো, পুরো একদম এ টু জেড হচ্ছে কি, পুরোটাই হচ্ছে কি বলো। মানে পুরোটাই স্যার আমাকে প্রশ্ন করলো। আমি সর্বপ্রথম আমি কি যে সালাম দিয়ে ঢুকলাম। হুম। সালাম দিয়ে ঢোকার পরেই মানে সালাম দিলাম, দিয়ে বললাম যে স্যার আমি আসতে পারি? ওই যে না, হুম। আসুন। হুম। গিয়ে মানে যেভাবে যেতে বলেছিলেন সেভাবে গিয়ে আমি চেয়ারটার পাশে দাঁড়ালাম। হুম। মানে অমনি আমাকে প্রশ্ন করে ফেললো যে না, সালামের কি হয়েছে, উত্তরটা সালাম যে দিলেন এটা কি হয়েছে সুন্নাত না ওয়াজিব? তো হুম। আমি বললাম যে স্যার সুন্নাত এটা। তো হুম। তারপরে আরেকজন বলে ফেললো যে না কি হয়েছে, এটা উত্তরটা দেওয়া কি ওয়াজিব না সুন্নাত? আমি স্যার ওয়াজিব। হুম। আমি বসতে বললো আমাকে, ফের বসলাম। এরই মধ্যে ফের আবার কি হয়েছে, একটা ম্যাডাম আমাকে বললো যে না আচ্ছা, আপনি আপনার পড়াশোনার সম্বন্ধে বলুন তো। তো আমি হুম। ফের পড়াশোনার সম্বন্ধে বললাম যে দেখেন আমি আলিম পাস করেছি 2003-এর সিনিয়র মাদ্রাসা থেকে, হুম। এবং ফাজিল পাস করেছি 2011 সালে। তখনই আমাকে অমনি ম্যাডাম বললো যে না আচ্ছা, এতদিন এতদিন ধরে যে ডিস্টেন্স ছিলেন তাহলে কি করছিলেন এর মধ্যে? আমি হুম। তখন বললাম যে দেখেন ম্যাডাম, আমি তখন ওই মুহূর্তে গিয়েছে অন্য লাইনে চলে গেছিলাম, মানে স্কুল লাইনে চলে গেছিলাম। হুম। স্কুল লাইনে দিয়ে তারপরে আরেকজন বললো যে না ঠিক আছে, তো আপনি এখন বর্তমানে কি করছেন? আমি যে বর্তমানে স্যার আমি কি হয়েছে, একটি খারিজি মাদ্রাসায় শিক্ষকতা করছি, সেখানে হুম। কি হয়েছে ইসলামিক ইতিহাস পড়াচ্ছি। হুম। ঠিক আছে। আরেকজন কি যে বললো যে না আচ্ছা, নমাজ কি হচ্ছে ধরলেন যে কয় ওয়াক্ত? আমি যে নমাজ হচ্ছে 5 ওয়াক্ত 17 রিকাত। হুম। বললো যে না ঠিক আছে, আসেন। আরেকটা হুম। প্রশ্ন বলেছে মিডিলে, ওটাই আমি পারিনি, যে কি যে খালিদ বিন ওয়ালিদ কে ছিল, এই যে হুম। শেষ। তো ওটাই বলতে মানে জানা ছিল স্যার, কিন্তু আমি বলতে পারিনি ওই মুহূর্তে। হুম। মানে আর সরাসরি এই কি যে ঠিক করে শেষ, বসেছিলে, নাকি বললে স্যার এই মুহূর্তে আমার মনে পড়ছে না? না আমি মানে যেমনি বলেছে, কিন্তু আমার অতটা গেছে ধরলেন যে মানে সঙ্গে সঙ্গে তো আরই না, মানে একটু খেয়াল করলাম, দিয়ে ভাবলাম যে না, বলতে পারা যাবে না। তখন আমি বললাম যে স্যার এই মুহূর্তে আমার মনে পড়ছে না। এটাই হচ্ছে উত্তর, যে যখন হচ্ছে কি কোনো কিছু পারবে না, যে স্যার এই মুহূর্তে আমার মনে আসছে না। হ্যাঁ, দিয়ে আমাকে যেতে বললো। আর এই যে যে সিস্টেম গুলা বলছেন বা এই যে নিয়ম নীতিগুলা, এইগুলা মেন হচ্ছে ওখানে কিছুই না স্যার। আমি বুঝতে পারলাম হুম। যে এই যে প্রশ্নগুলা, আমি নতুন তো আমি বুঝতে পারলাম যে না, ওখানে কিছুই না, কিন্তু হুম। মেন হচ্ছে যে নিজের ভিতরে একটা মানে সাহস, বল, বা এই যে ভীতু একদম না একদম, হওয়া বারবার যায়, বারবার এটাই। হচ্ছে কি নিজেকে হচ্ছে কি প্র্যাকটিস করিয়ে, যে হচ্ছে কি হ্যাঁ যে ধরনের কোশ্চেন আসুক না কেন, যদি কেউ জেনে নেয় বা বুঝতে পারে যে হ্যাঁ আমি হ্যাঁ এই হ্যাঁ। কোশ্চেন গুলো জেনে গেছি, তারা ওখানে আর ভয় কাজ করবে না। না, ওখানে হচ্ছে কি আমার শুনেন সাহসটা। স্যার প্রচন্ড ভয় করছিল। হুম। স্যার এভাবে উত্তর দিয়েছি, কিন্তু আমার আপনাকে ওই জন্য বলছি যে আমার কতটা মানে হতে পারে, ওটাই বলছিলাম। এই তো তোমার লাস্টের কোশ্চেনের বাদ দিয়ে বাকিগুলো তুমি করেছো। আর দ্বিতীয় কথা হচ্ছে কি, যেহেতু তুমি একটা হচ্ছে মাদ্রাসার সঙ্গে জড়িত পড়াচ্ছ, ঠিক আছে, তারপরে হচ্ছে স্যার। কি তুমি সেম তোমার হচ্ছে কি তোমার হচ্ছে কি মানে কমিউনিটির সঙ্গে বিলং করো, তো সেক্ষেত্রে তোমার হ্যাঁ একটা পজিটিভ হচ্ছে কি সাইন রয়েছে, মানে পজিটিভ বলতে অনেকটাই পজিটিভ, প্রায় 90% মতন তুমি পজিটিভ থাকতে পারো, ঠিক আছে। তোমাদের সিট সংখ্যা কত কত ছিল? স্যার, আমাদের সিট সংখ্যা হচ্ছে আহ, 84 খানা, তাতে কি হচ্ছে 135 জন কি হচ্ছে ক্যান্ডিডেট কল পেয়েছে। এবং তোমাদের তাতে মনে হয় 10 যে জন কি, সাবজেক্ট, হ্যাঁ তোমাদের যে সাবজেক্ট গুলো হচ্ছে কি, যা মানে যতজন ছিল সবাই মনে হয় মাইনরিটি মধ্যে বিলং করে, তাই তো, মানে যারা পাস হ্যাঁ স্যার, করেছে, তাই তো। যারা পাস করেছে, হ্যাঁ। এবারে আমি বলি, এবারে যারা পাস করেছে সবাই হচ্ছে কি যেহেতু মাইনরিটির মধ্যে বিলং করে, তাহলে সেখানে তো আর মানে ওই দিকটা তো আর আসছে না, মানে কোন দিকটা কথা বলছি বুঝতে পেরেছো, যে একটা হচ্ছে কি তোমার যারা নর্মাল জেনারেল বা তোমরা যারা মাইনরিটি, সেই জায়গাটা একটা যে পজিটিভ দিক তোমাদের, সেটা তো আর থাকছে না, কারণ সবাই মাইনরিটি।
এবারে সেখানে যে প্যারামিটারটা কাজ করবে সেটা হচ্ছে কি এক্সপিরিয়েন্স। এবারে তার নিশ্চয়ই। মধ্যে তোমাদের মধ্যে যারা এসেছিল তার মধ্যে ম্যাক্সিমাম জন যাদের ক্ষেত্রে এক্সপিরিয়েন্স নেই। এবারে তুমি যে হচ্ছে কি ভেরিফিকেশনের সময় তোমাকে কি এক্সপিরিয়েন্স সার্টিফিকেট কি দেখেছিল? না, আমার সেরকম কোনো কাগজ না, আমাকে বললো যে আপনি গিয়েছে, আমাকে ডাকলো, হুম ডাকার পরে গিয়েছে আমার পুরো ডকুমেন্টস আমি দিয়ে দিলাম জেরক্স, যেভাবে গিয়েছে কল লেটারে লেখা ছিল স্যার, হুম ওভাবে দিলাম, অরিজিনাল গুলা বের করলাম, বের করার পরে আমাকে বললো যে আধার কার্ড, ভোটার কার্ড, আর এই মাধ্যমিক অ্যাডমিট, আর কি হয়েছে বিএড এর ফাইনাল মার্কশিট, আর এম এর কি হয়েছে ফাইনাল মার্কশিট বের করুন। আমি দিয়ে হুম দিলাম। হুম দেওয়ার পরে সবকিছু দেখার পরে আমাকে বললো ঠিক আছে আপনি এগুলা ঢোকান দিয়ে, আমাকে 2 জায়গায় সই করতে বললো, 2 জায়গায় সই হুম করলাম। হুম সই করার পরে বললো যে না আপনি এখানে লাইনে বসুন, আপনাকে হুম ডেকে নেওয়া হবে। হুম তো তারপরে বসলাম, আর হুম আমার কাছে কিছু বা ওরকম কোনো কিছু বলেনি স্যার। হুম। না তাহলে ওখানে ইন্টারভিউর সময় ধরো যে বলেছো যে হচ্ছে কি আমি একটা স্কুলে হচ্ছে কি এবং স্কুলে হচ্ছে কি আমি পড়াই, এখনো তো পড়াও ইস নাকি? স্যার। হ্যাঁ, তাহলে সে মানে ওই যে ফাজেলি স্যার, আমি বলতে দেন আমাকে, মানে হুম একটা কি যে পাবলিক সংস্থা, মানে মাদ্রাসা রয়েছে, মানে ওটা গ্রাম্য মাদ্রাসা, পাবলিক সংস্থা, ওটা নিজামিয়া অথবা ফাজিলি মাদ্রাসা বলা হয়, ফারিজি মাদ্রাসা, ফাজিলি হুম নয় ফারিজি মাদ্রাসা বলা হয়। হুম। ওখানে পড়াচ্ছি স্যার, এটাই বললাম আমি। তাহলে ওটাই বলছি যারা হচ্ছে কি ওখানে ইন্টারভিউ দিতে ঢুকছে তাহলে ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় যেহেতু এক্সপিরিয়েন্স সার্টিফিকেট হচ্ছে কি কোনো দেখছে না, তাহলে সেখানে নাম্বার বেশি না, পাওয়ার কোনো সম্ভাবনা নেই। এবার যেহেতু ইন্টারভিউ বোর্ডে হচ্ছে কি জেনে নিচ্ছে যে কে কার এক্সপিরিয়েন্স রয়েছে বা নেই, এই জিনিসটা যখন যাচাই করছে তাহলে যার ক্ষেত্রে যে পড়াচ্ছে বা রয়েছে সে কিন্তু একটা মার্কস এক্সট্রা পাওয়ার সম্ভাবনাটা ওখানেই রয়েছে। তো সেই সাপেক্ষে না, তোমার একটা ভালো দিক রয়েছে যে তুমি মোটামুটি পেনালে আসতে পারো। ঠিক আছে, আমার না আমার স্যার। যেটা আন্দাজের সাপেক্ষে আমি বলছি, দেখা যাক স্যার এবারে। আমি আরেকটা কথা বলছি স্যার, কথাটা আগে শুনুন। মেন হচ্ছে যে আমাদের সাবজেক্টে তো কি হয়েছে 135 জন কি হয়েছে পাস করেছে, তাতে কি হয়েছে ধরলেন 84 কি হয়েছে ভ্যাকান্সি, হুম তাতে ধরলেন 10 জন উপস্থিত ছিল না। আর হুম আমার কিন্তু কি হয়েছে রিটেনে কিন্তু স্যার মানে 72 অলরেডি, মানে পাবো এটা একদম কনফার্ম 72, তাতে হুম কাট অফ মার্ক এসছে 60-এ। হুম। তাহলে তো আর কাট কোনো অফ আসে মার্ক, মানে আর কোনো কথাই থাকলো না, 10 জন যদি ওখানে যদি অ্যাবসেন্ট থাকে, ঠিক আছে, স্যার। তো তোমাদের তার মধ্যে অনেকে হয়তো বিভিন্ন জায়গায় হয়তো তোমার হচ্ছে কি জয়েন আছে বা যারা হচ্ছে আসবেও না, এরকমও হতে পারে। তো সেক্ষেত্রে হচ্ছে কি স্যার। 10 জন যদি না থাকে তাহলে তো এখানে তো অনেকটাই অ্যাডভান্টেজ পাওয়া যাচ্ছে। প্লাস তোমার হচ্ছে কি যেহেতু হচ্ছে কি স্কুলিং একটা এক্সপিরিয়েন্স আছে, তো তুমি ধরে নিতে স্যার। পারো যে তোমার মানে প্রায় হয়েই গেল। ঠিক আছে, যদি মানে আল্লাহ যদি তোমার খুব বিরুদ্ধে না থাকে তাহলে প্রায় হয়ে গেল, এটা তুমি ধরে নিতে পারো। ঠিক আছে। স্যার এটা আপনাকে বলছি সকাল সকাল স্যার, বলছি যদি কনফার্ম হয় বা হয়ে যায় স্যার, আপনাকে যে কি বলবো আর কি দেবো এটা আমার মনে আছে, বুঝতে পারলেন স্যার। ঠিক আছে বাবা, কিন্তু এই ঠিক যে আছে। আপার, আর হ্যাঁ। আপারের জন্য মানে এখন প্রস্তুতি নিতে হবে। আপারের আজকে তো অ্যাডমিট কার্ড ডাউনলোড হবে, হুম। 19 তারিখে পরীক্ষা, ওটার জন্য স্যার কি করা যায়? ওটা হচ্ছে কি নেগেটিভ ভাবা যাবে না, তো যতটা হচ্ছে কি প্রিপেয়ার করেছো আরো প্রিপেয়ার করে ভালো করে পরীক্ষা দাও। ঠিক আছে, কারণ এই যে আজকে যে এই যে আজকে যে ইন্টারভিউটা দিয়ে এলে সেটা নিশ্চয়ই হচ্ছে কি তোমার না পড়ে যাওনি, নিশ্চয়ই প্রিপারেশন নিয়েছিলে বলে আজকে এই জায়গায় উঠে এসছো। যে কোনো কর্ম বা যেটা আমরা করি কাজটা, সেই কাজটা আমাদেরকে ঠিকঠাক করে করতে হবে। ঠিক আছে, তার জন্য তার ফলটা তুমি আজকে পেয়েছো। তো এই জন্য ওটা যেহেতু তোমার ফলটা এখন হাতে এসে পৌঁছায়নি, তোমার হাতে যে কাজটা রয়েছে সেই কাজটাকে ভালো করে করতে স্যার। হবে। ঠিক আছে, যে স্যার। পরীক্ষাটা বাকি আছে তার জন্য ভালো করে পড়াশোনা করতে হবে। মানে এমন নয় যে আমার স্যার। হয়ে যাবে তো এই জন্য হচ্ছে কি আমি করবো না, এটা যে এখনো পর্যন্ত যেহেতু হয়নি, তো এই জন্য তোমার হ্যাঁ হাতে স্যার। যে কাজটা রয়েছে সেই কাজটা মন দিয়ে করতে হবে। ঠিক আছে। ঠিক আছে স্যার। ঠিক আছে স্যার। স্যার আরেকটাই ধন্যবাদ স্যার, মানে কি বলবো আর আপনাকে, গিয়ে যে আপনার সাথে মুখ টেস্ট যেটা, ওটা আমি দিতে পারিনি, একদিনই দিয়েছিলাম জাস্ট। কিন্তু সব হ্যাঁ। নিয়ম কানুন গুলা শুনে গেছিলাম, শুনে যাচ্ছি। আপনি যে যেভাবে বলছেন, আপনি স্টুডেন্টদেরকে গিয়ে যে যেভাবে বলাচ্ছেন, সেগুলো আমি কিন্তু প্রতিদিনই ধ্যান করছি। হুম হুম হুম। কিন্তু আমার স্যার, আমাকে কেউ বলেছে যে অতটা ঘাবড়াতে হবে না, কিন্তু জাস্ট তুমি গিয়ে যে মাস্টারের মতো যাবে, তোমাকে অটোমেটিক অত প্রশ্ন করবে না। আমি বলি, ঠিক আছে। মানে হুম ওটার হুম জন্যই আমি গিয়ে যে একটু ভয় করছিলাম স্যার। হুম হুম। ঠিক ঠিক আছে আছে স্যার। আব্দুল, হ্যাঁ ঠিক আছে, মোটামুটি জানাবে তোমার হয়ে গেলে। ঠিক আছে। এ স্যার, স্যার একটা অবশ্যই জানাবো স্যার। কোশ্চেন ছিল স্যার।
ঠিক আছে, সুষমা বলো কি বলছো। স্যার বলছি একজনের কাছ থেকে জানতে পারলাম তো হুম তিনি হুম ম্যারিড ছিলেন তো ডাইরেক্ট কোয়েশ্চেন করেছে যে তুমি কি তোমার মেয়েকে মাদ্রাসায় ভর্তি করবে তো হুম হুম খুব ডেঞ্জারাস একটা কোয়েশ্চেন তো হুম এবারে হুম আমি আমার নিজের মতো ভাবে প্রিপেয়ার করেছি যে যদি বলে যে এরকম যেমন আপনি প্রশ্ন করেছিলেন আমাকে যে অনেক বডি তুমি পড়িয়েছো তো কোনটাতে প্রেফার করবে তো আমি ওখানে হুম হুম আলটিমেটলি ওখানে বেঙ্গল বোর্ডই আমি বলেছি এবং হুম যেগুলো ট্রান্সফারেবল জব থাকে সেক্ষেত্রে আইসিএসসি সিবিএসসি আমি ছেড়ে দিলাম এবারে হচ্ছে বেঙ্গল বোর্ড এবং মাদ্রাসা বোর্ডের মধ্যে যখন ক্ল্যাশটা আমাদের লাগাচ্ছে হুম হুম তখন এই সমস্যাটা খুব সমস্যা হচ্ছে কেননা এমনি অন্যান্য যে হাই স্কুলগুলো হয় সেগুলো হুম কিন্তু একটা ডিস্টেন্সে হয় মানে 1 কিলোমিটারের মধ্যে নয় 1 কিলোমিটার বা 2 কিলোমিটারের মধ্যে নয় হয়তো গার্লস স্কুল বা বয়েজ স্কুল প্লেন হচ্ছে হুম এইরকম অর্থে একমাত্র দুটো থাকবে কিন্তু মাদ্রাসা কিন্তু একটা লোকাল স্কুলের পাশাপাশি মাদ্রাসাও থাকছে তো সেক্ষেত্রে হুম যখন অপশনটা দেওয়া হচ্ছে যে দুটোই একসাথে আছে আমি প্রথমে বলেছিলাম মানে আমি নিজে ভেবেছিলাম যে বলবো যেটা আমার কাছে হবে এবার হুম যদি হুম বলে যে একই লোকেশনে দুটো আছে এবার কি হুম। করবে সে উত্তরটা আমি দিতে পারছি না আচ্ছা, গুলিয়ে যাচ্ছে প্রথম কথা হচ্ছে কি, যদি হচ্ছে কি মানে নিশ্চয়ই ও ফিমেল ক্যান্ডিডেট ছিল তাই তো, না মেল? হ্যাঁ 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 ফিমেল। তো স্যার ও ওই সেক্ষেত্রে অর্থে না ভেবে আপনি এমনি জেনারেল হিসেবেই ধরুন ধরুন আমার কাছে কেউ কেননা সবাই যে ছেলে মেয়ে থাকবে তার মানে নয় ওরা হয়তো এমনি জিজ্ঞাসা করবে যে মনে করো যে তোমার কাছে কেউ কেউ কিছু জানতে চাইছে যে কোনটা বুঝতে বেটার পেরেছি, হবে আমি আগের দিন তোমাকে এই কোশ্চেনটা করেছিলাম যে তুমি একজন টিচার হিসাবে তোমাকে যদি কেউ এসে সাজেস্ট নেয় তাহলে তুমি কোনটাকে প্রেফার করবে, এই ধরনের কোশ্চেন। বা তুমি যেটা আজকে যেটা বলছো যে একজন ক্যান্ডিডেট যে মেরিট, তো তাকে যদি বলা হয় যে আপনার মেয়ে বা আপনার ছেলে, আপনি যে স্কুলে জয়েন করলেন সেটা হচ্ছে মাদ্রাসা, তো সেখানে কি আপনি ওখানে ভর্তি করাবেন? তো এর প্রত্যেকটা কোশ্চেনের উত্তর রয়েছে এবং সেই উত্তরটা আমাদেরকে মানানসই দিতে হবে, এটাই হচ্ছে কি বড় কথা। মানে যেটা হচ্ছে কি তোমার স্যার যেটা দুটো আজকের লোকেশন যদি এক জায়গায় হয় ধরুন এমনি হ্যাঁ, সাধারণ স্কুল মানে যে সাধারণ স্কুল প্লাস হচ্ছে কি, হ্যাঁ সাধারণ স্কুল আর মাদ্রাসা মাদ্রাসা স্কুল যদি দুটো একই লোকেশনে হয় তাহলেও তার উত্তরও রয়েছে। হ্যাঁ প্রথম কথা ওটাই হচ্ছে একটু কি, বলবেন হ্যাঁ প্রথম কথা হচ্ছে কি, যদি হচ্ছে কি এই ধরনের কোশ্চেন কাউকে করা হয় তাহলে জিনিসটাকে সরাসরি প্রথমে না বলে তার নেগেটিভ ইমপ্যাক্ট কি সেটাকে তুলে ধরে তারপর না বলা, ঠিক আছে? প্রথম কথা। এবারে হচ্ছে কি সে যদি তোমার হিন্দু হোক বা মুসলিম হোক, যে কেউ হতে পারে। হুম। এই কারণে বলা, তার কারণ হচ্ছে কি যে স্যার, প্রথম কথা যদি একই লোকেশনে দুটো ভার্সানে থাকে সেটা সেম স্কুল হতে পারে, একই বোর্ডের হতে পারে বা ডিফারেন্ট বোর্ডের হতে পারে। তো স্যার, প্রথম কথা হচ্ছে কি, আহ, আমি স্যার শিক্ষক হিসাবে বা শিক্ষিকা হিসাবে চাইবো যে আমার সন্তান যাতে হচ্ছে কি ওই স্কুলে না পড়ে। তার কারণ হচ্ছে কি স্যার, একটা সন্তান স্নেহ, এই জিনিসটা হচ্ছে কি প্রথম কথা কাজ করে। আর এমনিতেই স্যার, আমাদের যখন হচ্ছে কি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষাগুলো হয় তাতেও স্যার, কেউ যদি আত্মীয় স্বজন বা কারোর ছেলে মেয়ে যদি সেম সেন্টারে যদি পরীক্ষা পড়ে তাহলে সে কিন্তু স্যার ওই দিন পরীক্ষার দিন কিন্তু লিভ নিতে পারে। কেননা যেহেতু হচ্ছে কি রক্তের সম্পর্কযুক্ত কেউ যদি পরীক্ষা দেয় তাহলে সেক্ষেত্রে একটা বায়াসনেসের ব্যাপার চলে আসে। তো এই মানে এই দিকগুলো স্যার আমার মধ্যে রয়েছে। তো এই জন্য আমি চাইবো যে যদি স্যার পাশাপাশি দুটো স্কুল থাকে তাহলে তার মধ্যে আমি স্যার পার্শ্ববর্তী স্কুলে ভর্তি করাবো। সেটা একই তোমার বোর্ডের অন্তর্ভুক্ত দুটো স্কুল হতে পারে বা ডিফারেন্ট বোর্ডের। কারণ আমি যে স্কুলে থাকবো সেখানে একটা আমার কলিগ থেকে শুরু করে বাকি স্টুডেন্টদের থেকে শুরু করে একটা বায়াসনেসের ব্যাপার আসতে পারে। তো স্যার এই জিনিসটাকে আমি কোনোদিন প্রশ্রয় দেব না। আমি চাইবো যে আমার সন্তান ইন্ডিভিজুয়ালি কোনো একটা জায়গায় যেখানে উইদাউট বায়াস ভাবে সে পড়াশোনা করতে পারে। তো এই জন্য স্যার আমি এখানে ভর্তি না করে আমি পার্শ্ববর্তী স্কুলে, সেটা যেই মাধ্যম হোক না কেন বা যেই বোর্ড হোক না কেন, আমি সেখানে স্যার ভর্তি করাবো। মানে যে বোর্ড স্যার হোক না, এবার মাধ্যম যদি বা বলে বোর্ড। যে মাদ্রাসাতে তুমি চাকরি করছো না তুমি তুমি তোমার কাছে দুটো অপশন আছে যে দুটো স্কুলের কোনো স্কুলেই আমি চাকরি করছি না হুম হুম। তাহলে তখন অপশনটা কি হবে কেননা ঘুরিয়ে ঘুরিয়ে ওরা এটাই শুনতে চাইছে যে আমি ফাঁদে পড়ি আচ্ছা। তো এক্ষেত্রে কি করবো এটাও উত্তর দেওয়া যেতে পারে যে স্যার, প্রথম কথা হচ্ছে কি, দুটো বোর্ডের মধ্যে খুব একটা বেশি পার্থক্য নেই। এখন আমাদের ব্যাপার হলো হচ্ছে কি পঠন পাঠন নিয়ে। তো সেক্ষেত্রে হচ্ছে কি স্যার, যেহেতু হচ্ছে কি দুটোর মধ্যে কোনো পার্থক্য নেই, অপশনাল হিসাবে কিছু সাবজেক্ট রয়েছে সেটা দুটো বোর্ডের ক্ষেত্রেই। তো সেক্ষেত্রে
আমি যেখানে থাকবো বা আমরা যেখানে বসবাস করব সেই জায়গা থেকে আহ, যে স্কুলটা খুবই কাছাকাছি হবে এবং পপুলারিটি দিক থেকে বিশেষত পঠন পাঠনের গুণগত মান যে স্কুলে ভালো থাকবে, ধরুন আমরা পঠন পাঠনের গুণগত মানটাকে দেখে থাকি দুটো বিষয়ের উপর ভিত্তি করে। একটি বোর্ডের রেজাল্টের উপর ভিত্তি করে, দ্বিতীয় কথা হচ্ছে কি ওই স্কুলে তোমার যে সমস্ত সাবজেক্ট পড়ানো হয় সেই সাবজেক্ট দক্ষতার উপর ভিত্তি করে যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা রয়েছেন তাদের দক্ষতা কেমন রয়েছে। তো সেই দুটো এই দুটো প্যারামিটার অনুযায়ী আমি যদি কম্পেয়ার করে দেখি যে পঠন পাঠন দিক থেকে যে স্কুলটা ভালো হবে সেটা যদি মাদ্রাসা হয় তাহলে সেক্ষেত্রে আমার মনে হয় সেই স্কুলে ভর্তি করানো উচিত। কারণ যেহেতু হচ্ছে কি কোনো সাবজেক্টগত দিক থেকে কোনো তেমন পার্থক্য নেই। তো সেই জন্য হচ্ছে কি দুটোই হচ্ছে কি পশ্চিমবঙ্গ গভর্নমেন্টের অন্তর্ভুক্ত। আমি দেখবো যে যেখানে ফলাফল ভালো, প্লাস হচ্ছে কি শিক্ষক শিক্ষিকাদের রেশিও ভালো রয়েছে এবং তাদের শিক্ষাগত যোগ্যতা রয়েছে, আমি সেখানেই স্যার ভর্তি করাবো। বুঝতে পারলে সুষমা? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, কমপ্লিটলি আচ্ছা বুঝতে পেরেছি। কোনো ডিবেটে যাওয়া দরকার নেই। ওনারা হুম। যেভাবে তোমাকে জানতে চাইছে তুমি সেইভাবেই মাথা ঠান্ডা রেখে এবং পুরো সুন্দরভাবে জিনিসটাকে গুছিয়ে বলতে হবে। আর ঠিক আছে? ওনারা খুব মিসবিহেভ করছে, মানে ঢোকার পর থেকে না কোনো রকম সেটেল হওয়া বা কোনো কমফোর্ট হতে দিচ্ছে না, হঠাৎ হঠাৎ করে কোয়েশ্চেন তৈরি করছে, কোনো রকম নয়। মানে এটাই খুব আতঙ্কের ব্যাপার। আর ইচ্ছাকৃতভাবে এইরকম একটা পরিস্থিতি ক্রিয়েট করছে যাতে মানুষে কিছু একটা উল্টোপাল্টা বলে দেবে। মানে হ্যাঁ, ব্যাস আমি এটা শুনলাম আমি। প্রথম দিন থেকেই আমি বলে এসেছি যে আহ, মাথাটা যেহেতু শিক্ষকতা, আহ, সবাই এই লাইনে আসতে পারে না, কারণ এখানে হচ্ছে কি ধৈর্য এবং হচ্ছে পেশেন্স এটা রাখাটা হচ্ছে কি খুবই দরকারি। তো হতে পারে যে তোমার দৃষ্টিভঙ্গি, তোমার মানবিকতা, তোমার ধৈর্য, এই জিনিসগুলো কতটা রয়েছে সেগুলো হয়তো তোমাকে দেখতে হতে পারে, মানে দেখছে হয়তো। ঠিক আছে, তো সেই সময় সব সময়ের জন্য হচ্ছে কি ওই 10 মিনিট 15 মিনিট নিজেকে সব দিক থেকে মানে শান্ত রাখাটাই হচ্ছে কি তোমার ওয়ান টাইপ অফ ইন্টারভিউ। ঠিক আছে, তো সেটা কিন্তু রাখতেই হবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। ঠিক আছে, হ্যাঁ স্যার, হ্যাঁ। চলো এবারে কে দেবে ইন্ট্রো? আমি আচ্ছা, রেজাউল দাও, শুরু করো। স্যার আমি একটা কোশ্চেন করতে পারি? হ্যাঁ, অবভিয়াসলি করতে পারো। স্যার বলছি আমাদের ওই যে ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় হুম তখন হুম। কি এক্সট্রা কোয়ালিফিকেশন যদি কিছু থাকে আমাদের ওটা কি শো করতে পারি আমরা? তুমি সঙ্গে করে নিয়ে যাবে, ওখানে আচ্ছা। নিচ্ছে না বাবা, ওখানে নিচ্ছে না, তুমি সঙ্গে করে নিয়ে যেতে পারো। হুম হুম আহ, তুমি হচ্ছে কি কারণ একটু আগেই তো দেখলে একজন হুম হুম। তোমার হচ্ছে কি মাদ্রাসারই একজন টিচার, তো উনি হ্যাঁ। হচ্ছে কি তো ওটা দেখছে না আর কি, যে তুমি দেখলে যে এতগুলো মার্কশিট বা সবকিছু নিয়ে যাওয়া হচ্ছে, শুধু ফাইনাল গুলো নিয়ে দেখে নিয়ে ছেড়ে দিচ্ছে। আচ্ছা আচ্ছা। তো মানে ওটার সেক্ষেত্রে জন্য এক্সট্রা কোনো মার্কও বোধহয় বরাদ্দ নেই নাকি? বরাদ্দ নেই, সেটা থাকলে হচ্ছে কি ওই তোমার হচ্ছে কল লেটারে মেনশন থাকতো, তো নেই। আচ্ছা আচ্ছা। কিন্তু হচ্ছে কি তোমার ইন্টারভিউ বোর্ডে কিন্তু তোমাকে জিজ্ঞাসা করলে তুমি সেখানে বলো, কারণ সেখানে আচ্ছা একটা আচ্ছা। পজিটিভ হুম একটা সাইন তুমি পেয়ে যাবে। মানে ধরো তোমার একটা হুম এক্সপিরিয়েন্স রয়েছে, মানে যে কেউ যারা হুম বোর্ডে হুম হুম। রয়েছে তারা একটা নাম্বার এক্সট্রা দিলেও দিতে পারে। ঠিক আছে, আচ্ছা আচ্ছা। চলো ঠিক এবারে আছে, এটাই রেজাল্ট। জানাচ্ছি। হ্যাঁ, রেজাল্ট শুরু করো। হ্যাঁ স্যার, গুড আফটারনুন। আমি শেখ রেজাউল হাসান, পূর্ব বর্ধমান জেলার রায়না থানার যোশসাদি গ্রাম থেকে এসেছি। আমি 2010 সালে যোশসাদি হাই স্কুল থেকে মাধ্যমিক, 2012 সালে বর্ধমান মিউনিসিপ্যাল বয়েজ হাই স্কুল থেকে উচ্চ মাধ্যমিক, 2015 সালে ম্যাথমেটিক্স অনার্স নিয়ে বর্ধমান রাজ কলেজ থেকে বিএসসি পাস করি এবং 2017 সালে বর্ধমান ইউনিভার্সিটি থেকে রেগুলারে মাস্টার ডিগ্রি করি এবং 2017-19 সেশনে দিশারি বিএড কলেজ থেকে আমি বিএড সম্পূর্ণ করি। আমি রাজ্য সরকারের প্রাইমারি এবং আপার প্রাইমারি টেট কোয়ালিফাই করি। আমি পড়তে এবং পড়াতে, নতুন কিছু শিখতে এবং শেখাতে খুবই ভালোবাসি। থ্যাংক ইউ স্যার। আপনি আপনার শিক্ষাগত কিছু অভিজ্ঞতা রয়েছে? আমি স্যার মানে এমনি প্রাইভেট টিউশন 2-1 বছর পড়িয়েছিলাম, এমনি কোনো কোচিং সেন্টারে বা অন্য জায়গায়, যে কোনো জায়গায় স্যার পড়ানোর অভিজ্ঞতা খুব কমই আছে। আপনি তাহলে এতদিন কি করছেন? হ্যাঁ স্যার, আমি আমার জীবনের লক্ষ্যই ছিল যে যে কোনো একটি প্রতিষ্ঠানে, সরকারি প্রতিষ্ঠানে শিক্ষক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করা। তার জন্য আমি নিজে প্রস্তুতি নিচ্ছিলাম। আপনার সাবজেক্ট? ম্যাথামেটিক্স। ম্যাথামেটিক্স। ম্যাথামেটিক্স রিলেটেড
আমাদের যে সমস্ত পাঠ্যপুস্তক পড়ানো হয়, তো তার কিছু বইয়ের নাম বলতে পারবেন বা তার অথারের নাম? হ্যাঁ স্যার, আমাদের যে প্রধানত যে সরকারি বইগুলো আছে সেই বইগুলো খুবই সুন্দর। এছাড়া সরকারি বইয়ের পাশাপাশি যে সমস্ত ছাত্ররা অনেক দক্ষ এবং আগ্রহী অঙ্কের বিষয়ে তাদেরকে বিভিন্ন বই লেখকের মধ্যে কেশবচন্দ্র নাগ আছেন বা রায় মার্টিন প্রকাশনী বা ছায়া প্রকাশনী, বিভিন্ন যে প্রকাশনী বইগুলো আছে সেই বইগুলো ফলো করতে পারে। আচ্ছা, ইসলামিক ধর্মতত্ত্ব আমাদের মাদ্রাসা বোর্ডে শিক্ষার্থীদের ক্ষেত্রে কতটা বাধা হতে পারে? আপনার মতামত কি? হ্যাঁ স্যার, থ্যাংক ইউ। এক্ষেত্রে আমি মনে করি ইসলামিক জিনিসটা কোনোদিনই বাধা হতে পারে না। কারণ এক্ষেত্রে এটা ইসলাম সম্পর্কে একটা মানুষকে জানানোর ব্যাপার এবং সেটা জানলে তারা সেই সমস্ত বিষয়গুলো জানতে পারবে। তার সাথে, সাথে বাস্তব জীবনকেও তার সাথে রিলেট করে জীবনটাকে আরো বেশি সুন্দর করে গড়ে তুলতে পারবে। আপনি আমাদের মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা এই সম্বন্ধে কি জানেন? হ্যাঁ স্যার, মাদ্রাসা শিক্ষা ১ম যে চালু করেছিলেন সেটা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। উনারা চেয়েছিলেন ভারতীয় যারা মুসলিমদের মধ্যে শিক্ষার উন্নতি ঘটানোর জন্যে। এইজন্যে সর্বপ্রথম ১৭৮০ সালে যে তখন গভর্নর জেনারেল ছিলেন ওয়ারেন হেস্টিংস, তার নেতৃত্বে ক্যালকাটা মাদ্রাসা চালু হয়েছিল। এরপরে ১৯১৫ সালে একটা সিনিয়র মাদ্রাসার ধারণা দিয়েছিলেন আবু ওসমান নহিদ। তারপরে সেখান থেকে ১৯২৭ সালে মাদ্রাসা বোর্ড গঠিত হয়, যার প্রধান দায়িত্বে ছিলেন সৈয়দ মাহমুদুল হাসান। তার থেকে বিভিন্ন ধরনের ইসলামিক বিভিন্ন ধরনের মাদ্রাসা এডুকেশন আছে এবং সিনিয়র মাদ্রাসা আছে। মাদ্রাসা এডুকেশনের মধ্যে জুনিয়র মাদ্রাসা, মাধ্যমিক পর্যন্ত মাদ্রাসা যেটাকে আলিম, এবং ১২ ক্লাস পর্যন্ত মাদ্রাসা যেটা ফাজিল মাদ্রাসা। এরপরে ওদিকে সিনিয়র মাদ্রাসার মধ্যেও দুরকম ভাগ আছে, আলিম এবং ফাজিল। আপনি ম্যাথামেটিক্স ছাড়া মাধ্যমিক স্তর পর্যন্ত স্কুলগুলোতে কি কি সাবজেক্ট পড়াতে পারবেন? হ্যাঁ স্যার, আমাকে যে কোনো বিষয় দেবে সেই বিষয়ের সাথে আমি স্বাচ্ছন্দ্য বোধ করবো। এক্ষেত্রে আমাকে যদি বিজ্ঞান বিষয়ক বিভিন্ন ভৌত বিজ্ঞান, জীবন বিজ্ঞান বা ইংরাজি এইসব বিষয়গুলো ক্ষেত্রে আমি অনেক বেশি স্বাচ্ছন্দ্য বোধ করবো। অন্যান্য যে কোনো বিষয় দিলে আমি তার জন্য আগে অনেক বেশি পড়াশোনা করব এবং সেগুলো তাদের কাছে সুন্দরভাবে বুঝিয়ে তোলার চেষ্টা করব। আপনাকে এই যে স্কুলে পড়ানোর জন্য সুযোগ দেওয়া হচ্ছে, তো আপনার মধ্যে তেমন কি গুণ রয়েছে যার জন্য আপনাকে দেওয়া হতে পারে? থ্যাংক ইউ স্যার। এক্ষেত্রে আমি মনে করি একজন শিক্ষক হওয়ার জন্য যে সমস্ত গুণগুলো থাকা দরকার, যেমন ধৈর্যশীল বা দায়িত্বশীলতা বা শৃঙ্খলাপরায়ণ বা ছাত্রদের প্রতি যে ভালোবাসা, একজন টিচার শুড বি এ ফ্রেন্ড, ফিলোসোফার, গাইড। তার সাথে সাথে শিশু মনস্তত্ত্ব যে বিষয়ে জ্ঞান বা দক্ষতা থাকা দরকার, সেগুলি আমার মধ্যে আছে। তাই আমাকে যদি সুযোগ দেয় আমি সেটা সুন্দরভাবে তুলে ধরার চেষ্টা করব এবং ছাত্রছাত্রীর মনে একটা প্রভাব বিস্তার করে নিজেকে সুন্দরভাবে তাদের কাছে রিপ্রেজেন্ট করার চেষ্টা করব। ঠিক আছে রেজাউল, মোটামুটি নিজেকে ভালো করেই তৈরি করে নিয়েছো। ঠিক আছে, তো সেক্ষেত্রে থ্যাংক ইউ আর স্যার। সমস্যা আশা করি কিছু নেই। হুম। এবারে দেখা যাক তারা কিভাবে নেয় জিনিসটাকে। আশা করি তুমি অনেকটাই ট্রেন্ড হয়ে গেছো। ঠিক স্যার আছে। আমার কালকে আছে, আমি দেব? হ্যাঁ, দেবে। তো সেক্ষেত্রে হচ্ছে কি তোমার এইভাবেই প্রিপেয়ার মানে রাখো নিজেকে, বা তোমার আর এই যে মিড ডে মিল রিলেটেড যে কোশ্চেন গুলো যদি যদি তোমাকে করা হয় তাহলে একটু পড়ে নেবে, ঠিক আছে? অনেকগুলো হ্যাঁ স্যার, লিখে পড়ে দেওয়া নেব। হয়েছে, হ্যাঁ সেগুলো একটু পড়ে নেবে, তার ইতিহাস ইতিবৃত্ত সমস্ত জিনিসটা একটু জেনে নেবে। ঠিক আছে, বেস্ট অফ লাক। তোমার কবে আছে গো তোমার থ্যাংক ইয়ে? ইউ স্যার। আমাদের তোমার সবার একই ম্যাথের একসাথে ওই ১৪ তারিখে আছে, সেকেন্ড হাফে 14, বা ফার্স্ট হাফে হবে। আমার সেকেন্ড হাফে আছে। যাই হোক 14 তারিখ এটা ছুটির দিন, তো সেখানেই তোমাদেরকে দিয়েছে, যাই হোক টানা করে দিচ্ছে আর কি। ঠিক আছে, বেস্ট অফ লাক থাকলো, ভালো করে দাও। থ্যাংক ইউ স্যার স্যার। একটা কোয়েশ্চেন করবো একটু? হ্যাঁ, কেয়া বলো। বলছি কেয়া বলো। যে অনেকে দেখছি ডেমো যখন মানে ইন্ট্রো দিচ্ছে তখন অনেকে হুম সালগুলো মেনশন করছে না। সেক্ষেত্রে হুম। কি সাল মেনশন করা উচিত, বা মানে যদি না করি সেখানে কোনো খারাপ ইম্প্যাক্ট পড়তে পারে? না, খারাপ ইমপ্যাক্ট বলতে হচ্ছে কি, তুমি সাল না বললেও তোমাকে কোনোভাবেই তারা জেনে নিচ্ছে আর কি, যে এতদিন কি করছিলেন। তখন হচ্ছে কি তুমি তখন তোমাকে বলতে হচ্ছে যে আমি এত সালে করার পরে এই বছর আমি কি করেছিলাম। তো আমি যখন হচ্ছে কি একটা বলে দিয়েছিলাম যে কিভাবে বলবে, তখন তুমি হচ্ছে কি কমপ্লিট, যখন তুমি ওটাই তো তুমি সুযোগ পাচ্ছ না,
মানে অ্যাকচুয়ালি তোমার মুখ থেকে যে কথা সেটা তুমি না নিজের মতন করে বলার যে সুযোগটা পাচ্ছ তোমার ইন্ট্রোতে, বাকি কিন্তু তোমাকে সুযোগ দিবে না। বাকি তোমাকে দূষিত করার জন্য হচ্ছে কি যে সমস্ত কোশ্চেন করা উচিত সেগুলোই করা হবে বা করা হয়। তো সেক্ষেত্রে ইন্ট্রো দেওয়ার সময় সর্বোচ্চ তুমি যতটা বলতে পারো তার থেকে ভালো। যেমন আমি একটা শিখিয়ে দিয়েছিলাম, আমাকে একজন নয় প্রায় তিনজন মতন হচ্ছে কি স্টুডেন্ট তারা আমাকে আমার কাছে স্বীকার করেছে। সে তাকে আমি বলে দিয়েছিলাম যে ইন্ট্রো দেওয়ার সময় তুমি তোমার কমফোর্ট জোনে বা তুমি সেইভাবে নিজেকে রেডি করে রেখেছো এমন কিছু টার্মিনোলজি সেখানে তুমি উচ্চারণ করবে, যাতে দেখবে ওটা তোমার ইন্ট্রোটা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ওই টার্মিনোলজি থেকেই তোমাকে কোশ্চেনটা করা হবে। যেমন একজন স্টুডেন্ট হচ্ছে কি তোমার জিওগ্রাফির মধ্যে ছিল, ঠিক আছে। আহ, তো ওকে বলে দিয়েছিলাম, ও হচ্ছে কি বলার সময় বলেছিল যে তোমার জিআইএস বা এই টার্মটা হচ্ছে কি ইউজ করেছিল। তো তাকে হচ্ছে কি আহ, তাকে হচ্ছে কি তোমার এই জিআইএস আর হচ্ছে কি তোমার যেটাকে আমরা বলি কি গো, যেটা যে আমরা ইয়ে করি, উম, আহ, আমাদের রাস্তার দিক নির্ণয় করার জন্য যেটাকে আমরা ইউজ করি, জিপিএস জিপিএস। ম্যাপিং। হ্যাঁ, জিপিএস। তো এই দুটোর মধ্যে হচ্ছে ডিফারেন্স জিজ্ঞাসা করে নিল, কেন না যেহেতু সে জিআইএস কথাটা হচ্ছে কি তোমারটা ইন্ট্রোর মধ্যে উল্লেখ করেছিল। উচ্চারণ করেছিল। ঠিক একইভাবে তুমি তোমার ইন্ট্রোটা যতটা ফাস্ট বলা যায় বা যতটা হচ্ছে কি তোমার ইয়ে করে বলা যায়, তুমি সাল সমেত তোমার ইনস্টিটিউট যে জায়গা থেকে তুমি হচ্ছে কি ইয়ে করেছো সেগুলো সমেত তুমি বলতে পারো। এবারে তাতে কি হবে, ধরো দেখা গেলো তুমি যে সমস্ত হচ্ছে কি স্কুল বা কলেজ বা ইউনিভার্সিটি থেকে যেগুলো করেছো, তো সেই সম্বন্ধে যদি তাদের কোনো ইন্টারেস্ট থাকে, ঠিক আছে, আগে যদি কাউকে না জিজ্ঞাসা করে থাকে, তাহলে সেই ইনস্টিটিউট বা সেই তোমার হচ্ছে কি কলেজ ইউনিভার্সিটির কোনো ইতিবৃত্ত থাকলে বা তার কোনো পাস্ট থাকলে সেগুলো কিন্তু তোমাকে জিজ্ঞাসা করতে পারে। তো তাতে হচ্ছে কি তুমি যদি হচ্ছে কি তাহলে তোমাকে বুঝে যেতে হবে যে আমার এই জিনিসগুলো সম্বন্ধে জানা উচিত, কারণ আমার এখান থেকে জিজ্ঞাসা করতে পারে। ঠিক আছে, তো এই দিকগুলো তোমাকে কিন্তু আগে থেকে হচ্ছে কি প্রিপেয়ার হয়ে যেতে হবে। তো তার জন্য তোমাকে হচ্ছে কি এগুলো ভেবে নিতে হবে। এবার যদি তোমার সালগুলো হচ্ছে কি তুমি মেনশন করলে, তোমার কি ডিফারেন্সটা কি খুব বেড়ে যাচ্ছে? তোমার কত মানে সালে হ্যাঁ, মাস্টার্স? আমার অনেকগুলো অনেক আগে আগে করা, এবার সেক্ষেত্রে ওনাদের ওই ব্যাপারটা আসতে পারে যে এত বছর ধরে কি করছিলেন, এত বছর এই ব্যাপারটা আর কি, কত সেই সালে কারণে বলছি। তোমার এই যে ইয়ে আমার তোমার হচ্ছে কি আমার মাস্টার্স 12তে করা। 12তে? তারপর বিএডটা হচ্ছে তোমার নিশ্চয়ই 13তে না কত? না, আমার ওটা কমপ্লিট মানে 15তে হয়েছে। আমার পক্স হয়েছিল, তো আমার একটু লেট হয়েছিল পরীক্ষার মধ্যে, আমার আবার রিঅ্যাপিয়ার করতে হয়েছিল, তো হুম। ওই জন্য। তাহলে তারপরে পুরোটাই হচ্ছে কি পুরো ঘরে বসে থাকা নাকি আনুষঙ্গিক ভাবে কিছু করা হয়েছিল এতদিন? না, আমি ওই টিউশনই পড়িয়েছি, আর অ্যাকচুয়ালি মানে এসএসসির জন্যই ওয়েট করছিলাম, তো পরীক্ষা তো হয়নি, তারপর আমি আবার অন্য ফিল্ডে শিফট করেছি, তো এরকম ভাবেই আর কি কেটে গেছে সময়টা। মানে যাই হোক, তোমার হচ্ছে কি মেনলি গৃহশিক্ষক, মানে এই টিউশন পড়ানো, এটাই হচ্ছে কি এতদিনে চলছিল তো না? এই যে অন্য ফিল্ডে বলতে অন্য সাবজেক্টে হচ্ছে? গৃহশিক্ষকতা ছিল, কিন্তু হুম। মাঝখানে আবার 2-1 বছর বন্ধ ছিল, আবার রিসেন্ট আবার শুরু করেছি জানুয়ারি থেকে। হ্যাঁ, অন্য ফিল্ডে শিফট বলতে আমাকে বলতে পারো, অন্য কোনো ফিল্ডে অসুবিধা মানে নেই। মানে প্রথমে আমি শিক্ষকতার দিকেই ট্রাই করছিলাম তোমার সাবজেক্ট এসএলএসটির কি? জন্য। সাবজেক্ট আমার কি? ইংলিশ ইংলিশ ইংলিশ। ওকে। তারপরে আমি আবার ওই কম্পিটিটিভ আদার্স যেসব এক্সাম সেগুলো আবার দেওয়া শুরু করে, যেহেতু পরীক্ষা হচ্ছিল না। হুম হুম। কিন্তু মানে একটা দোলাচালের মধ্যে প্রত্যেক বছরই যে একটা মানে রিউমার আসতো যে এই বছর হবে হবে হবে, আবার ওইদিকে চলে যেতাম, এই করে করে অ্যাকচুয়ালি কোনোটাই আলটিমেট হয়নি। হুম হুম। তো আচ্ছা, এরকম তোমাকে ভাবেই একটা আর কি বলি, শোনো। সময় কেটে গেছে। হুম। শোনো, যে কোনো হচ্ছে কি ইন্টারভিউ বলে, ঠিক আছে, যারা আহ, মূলত হচ্ছে কি ম্যাক্সিমাম যে বছরে বয়সের যে শেষ সীমাতে যারা বিলং করে, তাদেরকে একটা না মানে প্রায়োরিটি দেওয়া হয় বা তাদেরকে একটা ছাড় দেওয়া হয়। মানে ছাড় বলতে সেই অর্থে নয় যে ওদের জন্য হচ্ছে কি যে এরা দীর্ঘদিন ধরে স্ট্রাগল করছে বা এরা যদি বয়সের সীমা পেরিয়ে যায় তাহলে শিক্ষকতার যে স্বপ্ন নিয়ে এসেছিল তারা পাবে না। তো সেক্ষেত্রে তুমি ইয়ার মেনশন করলে তুমি তোমাকে হচ্ছে কি যে খুব একটা নেগেটিভ হয়ে যাবে তেমন নয়। এটা তুমি পিএইচডির জন্য যাচ্ছ না যে রানিং বেসটাকেই নিলে ভালো হবে, তা নয়। এটা হচ্ছে কি শিক্ষকতা হচ্ছে কি তোমার এক্সপিরিয়েন্স প্লাস বয়স দুটোই হচ্ছে কিন্তু কাজ করে। একটা ইয়ং এজে যদি কোনো কাউকে ধরো তার বয়স 22-23, তাকে যদি দেওয়া হয় আর তোমাকে যদি দেওয়া হয়, কম্পারেটিভলি যদি দুজনকে করা হয়, তাহলে তুলনামূলক ভাবে যে এজেড সে কিন্তু বেশি তোমার হচ্ছে কি
তোমার হচ্ছে কি জিনিসটাকে হ্যান্ডেল করতে পারবে যে কোনো সিচুয়েশনটাকে। তো সেক্ষেত্রে যারা ইন্টারভিউ নেয় তারা কিন্তু এই জিনিসটা কিন্তু জানে, ঠিক আছে? তো অতএব হচ্ছে কি সেদিক থেকে তোমাকে কিন্তু নেগেটিভ ভাবা যাবে না, বা এই ভেবে তোমাকে হচ্ছে মন খারাপ করা যাবে না। বললে জিনিসটাকে তোমাকে ভালো করে গুছিয়ে কিভাবে রিপ্রেজেন্ট করতে হবে সেই জিনিসটাকে কিন্তু রেডি করে নিতে হবে। যে স্যার দীর্ঘদিন ধরে এটা এইসব না হওয়ার জন্য তো স্যার আমি শুধুমাত্র এইটাকেই ফোকাস করে আমি কিন্তু নিজেকে প্রিপেয়ার করে যাই, এবং সঙ্গে স্যার আমার নিজের খরচা চালানোর জন্য শুধুমাত্র আমি যতটুকু পড়ানো মানে বিভিন্ন ক্লাসের যে সিলেবাস রয়েছে সেগুলোকে আপডেট রাখার জন্য আমি গৃহশিক্ষক বা আমি টিউশন স্যার পড়াতাম। এই জিনিসগুলোকে তোমাকে তুলে ধরতে হবে, এবং তুমি যে এটার জন্যই নিজেকে নিয়োজিত করেছো টিচিং করার জন্য, টিচিং প্রফেশনের সঙ্গে যুক্ত হওয়ার জন্য, এটা তোমাকে বলতে হবে। সে তো যখন তোমাকে এই যে কটা সালের কথা, তখন তুমি তো সালটা বললে তুমি এই জিনিসগুলো উপস্থাপন করার একটা সুযোগ পাবে। যদি তোমাকে বলে বসে যে 2015 থেকে 22 এই যে সময়কাল, এত এত সময়কালে তাহলে আপনি কি ঘরে বসেছিলেন না কি করছিলেন, তখন তোমার যে এই যে দুঃখ যন্ত্রণা বা ব্যথা কষ্ট এই জিনিসটা তুমি তো ভালো করে গুছিয়ে তো বলতে পারবে, তখন তোমার প্রতি একটা সিম্পেথি আসবে, ঠিক আছে? তোমার তো শিক্ষকতা করার জন্য যা যা কোয়ালিটি বা যা যা আছে কি তোমার তোমার হচ্ছে কি ক্রাইটেরিয়া লাগবে সেগুলো তো তুমি ফুলফিল করেছো। এমন নয় যে তুমি বসে থাকার কারণে তুমি পরীক্ষাটা পাস করতে পারো না, পরীক্ষা পাস করেছো, তোমার কাছে সার্টিফিকেট রয়েছে। বাকি এখন শিক্ষার সিস্টেমটা হচ্ছে কি কলাপস হওয়ার জন্য তুমি হচ্ছে কি অপরচুনিটি পাওনি, তো এটা তুমি পেয়েছো। তো এটা নিয়ে হচ্ছে কি তোমার ঘাবড়ে যাওয়ার কিছু কারণ নেই, বরং তুমি এই জিনিসটাকে তোমার যদি তুমি ভালো করে তুলে ধরতে পারো তাহলে সেক্ষেত্রে তোমাকে পজিটিভ হতে পারে। কেমন ক্লিয়ার? আচ্ছা, ঠিক আছে স্যার। স্যার আমার তো কালকে ওরা আছে, আমি একটু দেবো। হ্যাঁ দেবে, অবভিয়াসলি দেবে। চলো শুরু করো তুমি। স্যার ইন্ট্রো দেবো প্রথমে। হুম হুম হুম। Good morning, sir. Sir, I am Momita Chel. I have come from Bankura district. I have completed my school education from Pura Girls High School. Thereafter, I completed English honors and also master degree in English from Bankura Christian College under Bardwan University. After that, I completed B.Ed from a recognized college of Bardwan University, and thereafter I worked in a private school for almost 2 years on purely contextual basis. At present, I am working as a private tutor at home, and I love to teach students, and I also love to spend time with children. I love to learn new things also. That's all about me. ওকে, মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা সম্বন্ধে আপনি কি জানেন বলুন। স্যার, মাদ্রাসা শব্দের আক্ষরিক অর্থ হলো স্কুল বা বিদ্যালয়। আর মাদ্রাসা শিক্ষায় সাধারণ শিক্ষার পাশাপাশি ইসলামিক ধর্মতত্ত্ব এবং আরবি ভাষা সম্পর্কে পাঠদান করা হয়, এবং এখানে ইসলামিক দৃষ্টিকোণ থেকে ছাত্রছাত্রীদের মধ্যে সমাজ চেতনা, নৈতিক মূল্যবোধ, আধ্যাত্মিকতা জাগ্রত করে তাদের জীবন উপযোগী শিক্ষা দেওয়া হয়। এবং মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা মূলত এখন দুটি স্তর রয়েছে। একটি হলো আমাদের হাই মাদ্রাসা, হাই স্কুলের ক্ষেত্রে, আর প্রাথমিকের ক্ষেত্রে মক্তব রয়েছে। হাই মাদ্রাসা আর একটি হলো আমাদের সিনিয়র মাদ্রাসা। এই সিনিয়র মাদ্রাসাতেও প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত পড়ানো হয়, এবং হাই মাদ্রাসাতেও সেম। তবে পার্থক্য একটি জায়গায়, সিনিয়র মাদ্রাসাতে ইসলামিক ধর্মতত্ত্ব বা ইসলামিক থিওলজির যে সাবজেক্ট গুলো এগুলো কম্পালসারি হিসাবে থাকে সিনিয়র মাদ্রাসার ক্ষেত্রে, কিন্তু হাই মাদ্রাসার ক্ষেত্রে এগুলি অপশনাল, এবং মাধ্যমিক পর্যন্ত আরবি ভাষাটি তাদের পড়তে হয়। এবার মাধ্যমিকের পর আর আরবিটা অপশন কম্পালসারি হিসাবে থাকে না, মাধ্যমিক পর্যন্ত আরবিটা কম্পালসারি। এটি বাদ দিয়েও মানে আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যে সমস্ত বই পাঠ্যপুস্তক পুরোটাই সেম, একই বই, একই টেক্সট বই এবং পাঠ্যক্রম সবকিছু ফলো করা হয়। মাদ্রাসা দুটি স্কুলেই মানে সিনিয়র মাদ্রাসা এবং হাই মাদ্রাসা দুটিতেই কিন্তু সাধারণ শিক্ষার পাশাপাশি ইসলামিক শিক্ষাকেও গুরুত্ব দেওয়া হয়। মিড ডে মিলের ভালো দিক আর খারাপ দিক কি কি রয়েছে বলুন।
স্যার, মিড ডে মিল কেন্দ্রীয়ভাবে প্রবর্তিত একটি খুবই ভালো জনকল্যাণমূলক একটি প্রকল্প। এতে ছাত্রছাত্রীরা অনেক উপকৃত হয়েছে। সরকারি এবং সরকারি সাহায্যপ্রাপ্ত বিভিন্ন স্কুলে প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীদের যে এককালীন একটি পুষ্টিকর খাবার তাদের মধ্যাহ্ন ভোজনে দেওয়া হয়েছে। এর ফলে স্কুলে ড্রপ আউটের সমস্যা অনেক কমেছে এবং এর মিড ডে এবং এর পাশাপাশি আমাদের সমাজে শিশু শ্রমিকের সমস্যাও কমেছে এবং শিক্ষার অধিকার আইনে যেটা বলা হয়েছিল যে আরটিআই 2009 বা আমাদের সর্বশিক্ষা অভিযানে যেটা বলা হয়েছিল যে 6 থেকে 14 বছর পর্যন্ত প্রতিটি শিশুর জন্য যে ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশনের ব্যবস্থা করতে হবে। তো এই ব্যবস্থাটি অনেকটি কার্যকরী সম্ভব হয়েছে মূলত মিড ডে মিলের জন্যই, কারণ মিড ডে মিলের জন্য অভিভাবকরা অত্যন্ত দরিদ্র এবং নিম্নবিত্ত পরিবারের অভিভাবকরা ছাত্রছাত্রীদের স্কুলে পাঠাতে ইচ্ছুক হয়েছে। স্কুলে ছাত্র সংখ্যা বৃদ্ধি পেয়েছে এবং এর ফলে শিক্ষার গ্রামাঞ্চলেও শিক্ষার ব্যাপক বিস্তার হয়েছে। তাই মিড ডে মিল একটি খুব ভালো প্রকল্প এবং এর খারাপ দিক কিছু নেই। শুধুমাত্র আমাদের লক্ষ্য রাখতে হবে যে প্রপার ইনফ্রাস্ট্রাকচার, অর্থাৎ যেখানে রান্না হচ্ছে সেই রান্নার ব্যবস্থা বা ছাত্রছাত্রীরা যেখানে বসে খাওয়া দাওয়া করছে সেই জায়গাগুলো একটু নিট অ্যান্ড ক্লিন, অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্ন রেখে তারা প্রপার মেথডে যেন ভালোভাবে পুষ্টিকর খাবারটা পায়, এটা স্কুল কর্তৃপক্ষকে একটু দায়িত্ব সহকারে পালন করতে হবে। এছাড়া এটি খুবই একটি ভালো প্রকল্প এবং এর মাধ্যমে শিক্ষার প্রসার ঘটেছে এবং দরিদ্র পরিবারের ছাত্রছাত্রীরা মানে পুষ্টিকর খাবারও পেয়েছে, এতে তাদের স্বাস্থ্যেরও উন্নতি হচ্ছে। তো এটি খুবই একটি ভালো প্রকল্প, এর নেগেটিভিটি কিছু নেই। আচ্ছা, আপনাকে যে শিক্ষকতার সুযোগ দেওয়া হবে, তো তার জন্য আপনার মধ্যে কি কি বৈশিষ্ট্য রয়েছে যেগুলোর জন্য আমরা দেওয়া যেতে পারে এই সুযোগ? স্যার, প্রথমত আমি আমার নিজের বিষয়ে, অর্থাৎ আমি ইংরাজি বিষয়ে শিক্ষকতার যে ক্রাইটেরিয়া বা এলিজিবিলিটি দরকার সেই যোগ্যতা আমি অর্জন করেছি এবং এর পাশাপাশি আমার শিক্ষকতার একটি পাবলিক স্কুলে শিক্ষকতার আমার কন্ট্রাকচুয়াল বেসিসে 2 বছরের অভিজ্ঞতা রয়েছে এবং বর্তমানে আমি প্রাইভেট টিউশনের সাথে যুক্ত আছি। তো সেক্ষেত্রে ছাত্রছাত্রী পড়ানোর আমার একটা অভিজ্ঞতা আছে এবং এর পাশাপাশি আমি বলতে পারি যে আমি যে স্কুলে বা যে ইনস্টিটিউশনে আমি জয়েন করব, তো সেখানে আমি আমার সিনসিয়ারিটি, আমার ডেডিকেশন, আমার নলেজ, আমার সবটুকু দিয়ে আমি একটা প্রপার একটা লার্নিং এনভায়রনমেন্ট আমি তৈরি করব এবং করতে চাই, যাতে ছাত্রছাত্রীরা সেখানে খুব ভালোভাবে পড়াশুনো করতে পারে এবং তাদের আমি দেশের জন্য সুনাগরিক হিসাবে গড়ে তুলতে চাই। তো সেটাই মানে আমি, এবং ইংরাজি যেহেতু একটা গ্লোবাল ভাষা, তো আমি চাইবো যে অন্তত পক্ষে আমি আমার স্কুলের প্রতিটি ছাত্রছাত্রী যাতে স্পোকেন ইংলিশ বা তাদের কমিউনিকেটিভ স্কিলটা ডেভেলপ হয়, সেজন্য আমি সবসময় চাইবো যে তাদের ইংলিশটা সেইভাবে ভালোভাবে পড়াতে। স্পেশালি আমি ডাইরেক্ট মেথড ইউজ করতে চাই। তো সেক্ষেত্রে এবং গ্রামার শেখানোর ক্ষেত্রে আমি কিছু কন্টেক্সচুয়াল বেসিসে খুব সহজ সাধারণভাবে আমি তাদের পড়াতে চাই। বিশেষত আমাদের গ্রামাঞ্চলে দেখা যায় যে ইংরাজির প্রতি একটা ভীতি বা অনেক ছাত্রছাত্রীদের রয়ে গেছে। তো সেক্ষেত্রে আমি খুব প্লেন ক্লিয়ার ইজি ইংলিশ ব্যবহার করে আমি তাদের যতটা সম্ভব পাঠ্য বিষয়টি খুব সহজভাবে তাদের সামনে উপস্থাপিত করব এবং বিভিন্ন রকম ইন্টার অ্যাক্টিভিটি, অর্থাৎ বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি বেসড লার্নিং, যেমন গ্রুপ ডিসকাশন, ডিবেট, কুইজ, কোয়েশ্চেন আনসার গেম, এই সমস্ত কিছু আয়োজন করব এবং যতটা সম্ভব আমি তাদের সর্বোপরি আমি তাদের ভ্যালু এডুকেশন, অর্থাৎ তাদের মূল্যবোধের শিক্ষা দেওয়ার চেষ্টা করব। তো স্যার, এটাই আমি মনে করি যে আমি একজন শিক্ষক হওয়ার এখন প্রকৃত শিক্ষক হতে গেলে যে যে দায়িত্ব পালন করা সম্ভব আমি সবই করতে পারবো এবং আমি চেষ্টা করব। ওকে, আপনি যে স্কুলে পড়িয়েছেন, ঠিক আছে, ওখানকার আপনার অভিজ্ঞতা বলুন, কি অভিজ্ঞতা রয়েছে এবং কি স্যার, কি আমি যে শ্রেণীর স্কুলে ক্লাস নিতেন বা কোন কোন বিষয় নিয়ে আপনি পড়াতেন? হ্যাঁ স্যার, আমি যে স্কুলে পড়াতাম এটি মূলত একটি বাংলা মিডিয়াম স্কুল, ওয়েস্ট বেঙ্গল বোর্ড দ্বারা পরিচালিত একটি পাবলিক স্কুল। সেখানে আমি
7, 8, 9, 10 এদের আমি ইংলিশ ক্লাসটা মূলত নিতাম। এর পাশাপাশি আমি বাংলা, হিস্ট্রি, জিওগ্রাফি, লাইফ সায়েন্স, বিশেষত আমি এনভায়রনমেন্টাল সায়েন্সের যে ক্লাসগুলো আমি নিয়েছি। তো আমি ইংলিশের ক্ষেত্রে টেক্সট, আমি ওদের প্রোজ, পোয়েম এবং আমাদের যে গ্রামার A to Z যা গ্রামার আছে, পার্টস অফ স্পিচ থেকে শুরু করে আমাদের যে ন্যারেশন চেঞ্জ, ভয়েস চেঞ্জ, ফ্রেজ, ক্লজ, আমি সমস্ত কিছুই ওদের যতটা সম্ভব আমি শেখানোর চেষ্টা করেছি। এবং এর পাশাপাশি আমি তাদের স্পোকেন ইংলিশটার উপর বেশি গুরুত্ব দিতাম, তো এতে অনেক ছাত্রছাত্রী উপকৃত হয়েছে। ওকে, তো ঠিক আছে, মোটামুটি অনেকটাই তোমার ইমপ্রুভ হয়ে গেছে। ঠিক আছে, এইভাবেই সাহস নিয়ে তোমাকে যেতে হবে। ঠিক আছে, স্যার এখনো আপাতত একটু ভয়টা লাগছে, মানে পুরোপুরি হ্যাঁ, কাটেনি। অবভিয়াসলি যেহেতু এটা চাকরির যেহেতু পরীক্ষা একটা আবার স্যার ইন্টারভিউ। শুনলাম ওই যে সুষমা বললো উনারা নাকি খুব মিসবিহেভ করছে, ফাঁদে ফেলার চেষ্টা করছে, তো ওটা শোনার পর তো আবার তো মানে এতদিন যে আপনার কাছে প্রিপারেশন নিয়ে যে মনের জোরটা পেয়েছিলাম, আবার একটা হলো। না না যদিও না, স্যার আমার ওটা দুবার এসএসসি ইন্টারভিউ স্যার আমি দিয়েছিলাম, আমি দুবার পাস করেছিলাম, আমি ভাইভাতে কেটে গেছি। তো তখন আমাদের স্যার বাঁকুড়াতে এসএসসি ইন্টারভিউ হতো ওয়েস্টার্ন জোনটায়। তো হুম হুম, স্যার তখন ইন্টারভিউ বোর্ডে 3 জন করে থাকতো, আর উনারা কিন্তু খুব ভালো বিহেভ করতো। মানে এখন আমি অতটা বুঝতে পারিনি। ঠিক আছে, মানে এত ভয় পাওয়ার কিছু তো কারণ নেই, কারণ যেহেতু তুমি এতগুলো ইন্টারভিউ ফেস করেছো, প্লাস তোমার এই জিনিসগুলো নিয়ে হচ্ছে কি তোমার অনেকগুলো ক্লাস করেছো, অনেকবার তুমি হচ্ছে কি ইন্ট্রো দিয়েছো। ঠিক আছে, যে জিনিসগুলো প্র্যাকটিস করেছো, যা যা কথাগুলো শুনেছো এখানে সবগুলো, এর মানে যা কিছু তোমাকে জিজ্ঞাসা করবে এর মধ্যেই আশা করি থাকবে। ঠিক আছে, মানে এমন নয় যে হুট করে তোমাকে এমন কথা স্যার বলে ওখানে ফেললো কি যেটা ইন্টারভিউ বোর্ডে ডকুমেন্টস মানে দেখতে চাইছে? ইন্টারভিউ বোর্ডে ডকুমেন্টস দেখতে চাইছে না। আগে আচ্ছা ডকুমেন্ট স্যার, তাহলে ভেরিফিকেশন হয়ে নিয়ে যাচ্ছে, যাব কি? ওখানে ফাইলটা নিয়ে ঢুকবো কি? ওখানে যদি কেউ নিয়ে ঢুকছে তাহলে তুমি ঢুকবে, আদারওয়াইজ যদি স্যার তুমি আর ওখানে দ্রুত। কি ডেমো টিচিং নিচ্ছে, যেটা আমরা এতদিন প্র্যাকটিস করছিলাম? না, ডেমো টিচিং নিচ্ছে না। স্যার ইংলিশের ডেমো কি আমাদের সবার একদিনে আছে, একটু বলতে পারবেন? মানে আমার 11 তারিখ পড়েছে। ইংলিশে, ইংলিশে সুষমা তো তোমার 11 তারিখ পড়েছে, তাই তো? সবার মনে হয় 11 তারিখই পড়েছে। ঠিক আছে, তবে এটা তোমাদের 9-10 এর জন্য, ইলেভেন স্যার আরেকটা টুয়েলভটা জানি কোয়েশ্চেন না। ছিল, মানে মাদ্রাসাতে মানে কোন কোন ক্লাস পর্যন্ত ওই আরবিটা নিয়ে সমস্যা আছে? আমি শুনেছিলাম মানে হাই মাদ্রাসাতে 5 to 8 আরবি ভাষাটা কম্পালসারি, যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডে অনেকটা সংস্কৃতের মতো। তো 9, 10-এ নাকি মাদ্রাসাতে আরবি ভাষাটা নেই, মানে হাই হুম, মাদ্রাসাতে। স্যার আমি ওটা জানি না, মানে কোন ক্লাসে আরবি ভাষাটা আছে। আর ইসলামিক ধর্মতত্ত্ব একটা আলাদা বিষয়, আরবি একটা আলাদা বিষয় কি? হ্যাঁ, ইসলামিক ধর্মতত্ত্ব আর আরবিটা আলাদা। আরবিটা যেটা বললাম যে আরবি তো মাধ্যমিক স্যার পর্যন্ত একটা হচ্ছে। ল্যাঙ্গুয়েজ, যেমন ইংলিশ হ্যাঁ, বাংলা ল্যাঙ্গুয়েজ, যেটা ঠিক মানে ঠিক ঠিক। আরবি, অ্যারাবিয়ান ল্যাঙ্গুয়েজ, লিটারেচার দুটোই থাকবে এতে। হুম 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 আর ইসলামিক ধর্মতত্ত্ব ওটা মানে ওটা কোরআন হাদিসের যে ধর্মীয় শিক্ষা দেওয়া হয়। হুম হুম হুম। স্যার তাহলে দুটো সাবজেক্ট আলাদা তো? দুটো সাবজেক্ট হচ্ছে কি আলাদা, এবং যেটা মূলত হচ্ছে কি করানো হয়ে থাকে সেটা হচ্ছে তোমার আহ, আরবিটা হচ্ছে কি তোমার মাধ্যমিক পর্যন্ত একটা মানে কম্পালসারি সাবজেক্ট থাকে, মাধ্যমিক পর্যন্ত নয়, মাধ্যমিকে, যেটা 100 নম্বরে দিতে হয়। স্যার ঠিক ওটা আছে, শুনলাম ইসলাম পরিচয়, অনেকেই বললো যে 100 নাম্বার ইসলাম পরিচয় দিতে হয়। আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ড 700 মাধ্যমিক নয়, ওরা 100 নাম্বার এক্সট্রা ইসলাম পরিচয় নিয়ে 800 নাম্বার নেয়। হ্যাঁ, 800 নম্বর, একশো স্যার মানে নাম্বার হচ্ছে আমি কি স্যার আলাদা। জানতে চাইছি, মানে আরবি ভাষাটা, মানে দুটো তো আলাদা সাবজেক্ট, ইসলামিক থিওলজি আর অ্যারাবিয়ান লিটারেচার, তো আরবি ভাষাটা ওদের কোন ক্লাসে পড়তে হয় হাই মাদ্রাসাতে? হাই মাদ্রাসা তো মাধ্যমিক মাধ্যমিক। স্যার একটু বলবো? হ্যাঁ বলো, রুস্তম মাধ্যমিক বলো। পর্যন্ত? এই যে রুস্তম হচ্ছে কি তোমার ওই স্কুলে পড়ায়, বলো। আসলে এটা যে ইসলাম পরিচয় বলছে, ওতে অ্যারাবিক ল্যাঙ্গুয়েজটা 50 নম্বর থাকে, তাতে হুম কিছু এক্সট্রা আরো দিয়ে ওটা ইসলাম পরিচয় নাম দিয়েছে, কিন্তু আসলে ওটা আরবি ল্যাঙ্গুয়েজের উপরই এটা থাকে। হুম, আর বুঝতে পেরেছো? মানে কোন ক্লাসে থাকে উনি যদি কাইন্ডলি একটু বলেন, মানে ক্লাস 8 পর্যন্ত না 10 পর্যন্তই পড়তে হয়? ক্লাস 8 পর্যন্ত ইসলামিক পরিচয় বলেন, ওটা মানে বইটার নাম দিয়েছে ইসলামিক পরিচয়। তাতে কিছু ও, ধার্মিক কিছু থাকে, দুটো একটা জিনিস হালকা ফুলকা, আর সাথে অ্যারাবিকটাই মেন থাকে ওইখানে। ওটা 8 পর্যন্ত। আর ওটা কি মাধ্যমিকে 5 টু ক্লাস 8 পর্যন্ত না? আর মাধ্যমিকে যে 100 নম্বরের অ্যারাবিক যেটা আমি বলেছিলাম, ওটা অ্যারাবিকই আসলে বলা হয়, কিন্তু ওটা নাম দিয়ে রেখেছে ইসলামিক পরিচয়।
সাথে অ্যারাবিকটা সাহিত্যটাও কিছুটা থাকে, সাথে সাথে ওর সঙ্গে দুটো একটা আরো মানে যেরকম একটা কম্বো একটা প্যাক হয় না, কয়েকটা সাবজেক্ট নিয়ে হয়, সেরকম টাইপের আর 100 নম্বরে করে রেখেছে ওটা। হ্যাঁ আর মানে একটা আমি হাই জানতে চাইছি যে ক্লাস 5 to 10 পর্যন্ত হাই মাদ্রাসাতে ইসলামিক পরিচয় যেটা বলছেন বা অ্যারাবিক, এটা কি কম্পালসারি? হ্যাঁ, কম্পালসারি। 5 to 10 পুরো কম্পালসারি না? না, আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডে শুধুমাত্র 7-8 এ সংস্কৃত পড়ানো হয়, আমি এই জন্য না না, জিজ্ঞেস ওটা করছি। ওটা ওখানে কম্পালসারি। কম্পালসারি আছে। 5 to 10 কম্পালসারি, আর সিনিয়র মাদ্রাসার ক্ষেত্রে পুরো ক্লাস 12 পর্যন্ত কম্পালসারি, তাই তো? হ্যাঁ, কম্পালসারি। ঠিক আছে, তাহলে মোটামুটি তুমি বুঝে গেছো, তাই তো? স্যার ডকুমেন্টস গুলো কি সুতো দিয়ে সেলাই করে বাড়ি থেকে নিয়ে যেতে হবে না? না 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 না, যেভাবে আছে তুমি নিয়ে যাবে, পরপর করে সাজিয়ে স্টেপলারটা নিয়ে যাবে, যেগুলো চাইবে সেগুলো স্টেপল করে দিয়ে দেবে। আচ্ছা স্যার, স্টেপেলটা খুলে যাওয়ার তিনটে, কোনো মানে দুটো সেট জেরক্স, তার মধ্যে একটা সেট হচ্ছে কি সেলফ অ্যাটেস্টেড, আর একটা হচ্ছে কি তোমার নর্মাল, যেটা তুমি সেখানে বার করবে না, তুমি রাখবে এমার্জেন্সির জন্য। আর যেটা অরিজিনাল গুলো যেভাবে হচ্ছে পরপর সাজিয়ে রাখতে হয় সেভাবে নিয়ে যাবে। তার মধ্য থেকে তুমি তো শুনলে তোমার আধার কার্ড, তারপর হচ্ছে কি তোমার মাধ্যমিকের এডমিট কার্ড, কল লেটার, তারপর হচ্ছে কি তোমার প্রত্যেকটার ফাইনাল যে মার্কশিট, ঠিক আছে, সেগুলোকে নিয়ে তারা জাস্ট ভেরিফিকেশন করে নিচ্ছে। তারপরে তোমার যে 1 কপি যেটা সেলফ অ্যাটেস্টেড কপি, ওটা জমা দিতে হচ্ছে, ঠিক আছে? ওইভাবে নিয়ে যাবে। আর ফটো 2 কপি। ভোটার কার্ডটাও চাইছে, হুম, ভোটার কার্ডটাও চাইছে। হ্যাঁ ভোটার কার্ডটাও চাইছে, ভোটার কার্ডটাও নিয়ে যাবে। স্যার ভোটার কার্ড না স্যার দিয়ে আমি প্যান কার্ড থাকলে হবে না? না, ভোটার কার্ডটা চাইছে, ভোটার কার্ড আর আধার কার্ড। ভোটার কার্ড নিয়ে গেছে। স্যার ওখানে তো বলা আছে যে ভোটার কার্ড অথবা প্যান কার্ড এরকম অপশনাল, যেমন আমার ক্ষেত্রে, আমার স্পেলিং এর ক্ষেত্রে আমার নাম সোমেন, এবার আধার কার্ডে বা সমস্ত ডকুমেন্টে SOMEN আছে, কিন্তু মানে প্যান কার্ডেও এটাই আছে, কিন্তু আইডেন্টি কার্ডে আছে SOU। এবার এই কারেকশনটা আমি বহুবার করেও কারেকশন হয়নি আর কি, মানে বহুবার কারেকশন করতে দিয়েও হয়নি। তো আমি ভেবেছি যে আমি আধার কার্ডের সাথে যেহেতু প্যান কার্ডটা ম্যাচ করছে, তো আমি প্যান কার্ডটাই নিয়ে যাব, কারণ আইডেন্টি কার্ডটা তো ম্যাচ করছে না, যেহেতু বাকি সব ঠিক আছে, ঠিকানা থেকে বাকি সব ঠিক আছে, শুধু নামের ওই স্পেলিংটা ম্যাচ করছে না আর কি। তো আমি এটাই ভেবেছিলাম। তুমি নিয়ে যাও না, কোনো অসুবিধা নেই, তোমার সঙ্গে আগেও আমার কথা হয়েছে, তুমি হচ্ছে কি ওটা নিয়ে যাও, ঠিক আছে, কোনো সমস্যা কিছু কারণ নেই। এই জিনিসগুলো এত বড় করে সেখানে দেখা হচ্ছে না, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে কি তুমি নিয়ে যাও, তার মধ্যে যেটা তোমাকে নিতে চাইবে সেটা তুমি দিয়ে দেবে। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, চলো তাহলে আজকে আর কেউ তোমরা হচ্ছে কি ইন্ট্রো কি দেবে? আর কেউ দেবে? স্যার আমি অর্ণব দেবো স্যার। ঠিক আছে, শুরু করো অর্ণব। আর দেখবো কি, আর দেখে লাভ নেই, আমার এটা হয়েছে না। গুড আফটারনুন স্যার, আমার নাম অর্ণব দাস, আমি পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন 1 নম্বর ব্লকের চাউলিয়া গ্রামের অধিবাসী। আমি দাঁতন উচ্চতর বিদ্যালয় থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাস করেছি 2008 এবং 10 শিক্ষাবর্ষে। তারপরে আমি মিদনাপুর কলেজ থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করি 2010 থেকে 13, এবং পরবর্তী সময় IIT গুয়াহাটি থেকে মাস্টার ডিগ্রি করি ফিজিক্সে 2014 থেকে 16, এবং 2017-19 শিক্ষাবর্ষে WBUTTEP এর আন্ডারে বিএড কমপ্লিট করি। বর্তমানে আমি গৃহশিক্ষকতা এবং কোচিং এ পড়িয়ে আমি আমার পেশা নির্বাহ করি। ওকে, তুমি হচ্ছে কি ওই কোচিং গুলো না বলে তুমি হচ্ছে গৃহশিক্ষক বলেই ছেড়ে দাও, ঠিক আছে? শুধু গৃহশিক্ষক, যে গৃহশিক্ষক করে আমি হচ্ছে কি আবার ইয়ে করি। আচ্ছা, আপনার এমনি কোনো স্কুলে পড়ানোর কোনো অভিজ্ঞতা রয়েছে? না স্যার, আমার এমনি কোনো পড়ানোর অভিজ্ঞতা নেই স্কুলে। আচ্ছা, আপনার এই মানে আমাদের হচ্ছে কি এই চাকরি পাওয়ার জন্য যে যে যোগ্যতা প্রয়োজন হয়, তো সেই সাপেক্ষে আপনার পজিটিভ দিকগুলো কি কি রয়েছে?
স্যার আমি ফিজিক্যাল সায়েন্স সাবজেক্টটা পড়তে এবং পড়াতে খুবই ভালোবাসি এবং পড়ানোর সময় খুব সহানুভূতি ও সহমর্মিতার সঙ্গে পড়াই এবং বাস্তবিক যে সমস্ত উদাহরণ রয়েছে সেই উদাহরণের সাথে যাতে ফিজিক্যাল সায়েন্স সাবজেক্টটা মাধ্যমে বাস্তবিক উদাহরণগুলো ব্যাখ্যা দিতে পারে সেই জিনিসটা আমরা চেষ্টা করি উদাহরণের মাধ্যমে ব্যাখ্যা দেওয়া। তো এক্ষেত্রে আমি ছাত্রছাত্রীদের সম্পূর্ণভাবে চেষ্টা করব যাতে অনেক ভালো করে ফিজিক্যাল সায়েন্স সাবজেক্টটা শিখতে পারে। আচ্ছা, উত্তর দেওয়ার সময় এই যে চোখ বন্ধ হয়ে যাচ্ছে, এটা কি কোনোভাবে কি চোখ খোলা রেখে উত্তর দেওয়া যেতে পারে? হ্যাঁ স্যার। কারণ হচ্ছে কি এটা হয়ে গেলে এটা আর্টিফিশিয়াল লাগে আর কি জিনিসটা। ন্যাচারালি যারা উত্তর দেয় তারা কিন্তু হচ্ছে কি সবার দিকে তাকিয়ে চোখগুলো হচ্ছে কি খুলেই উত্তর দেয়। যখন হচ্ছে কি চোখটা বন্ধ হচ্ছে তখন হচ্ছে কি যদি সেখানে যদি হয় তাহলে সেখানে একটা কিন্তু জিনিসটা কিন্তু মাথায় স্ট্রাইক করবে আর কি, ঠিক আছে, যারা ইন্টারভিউয়ার। তো এই দিকটা একটু ফলো করবে যাতে হচ্ছে কি তোমার চোখটা বন্ধ না হয়। আমি সবার জন্যই বলছি, ঠিক আছে। তখন হচ্ছে কি একটা দৃষ্টিকটু বা একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়লেও পড়তে পারে। আচ্ছা, আপনি আহ, আমাদের মাদ্রাসার যে শিক্ষা ব্যবস্থা সম্বন্ধে কি জানেন? মাদ্রাসা কথার অর্থ হলো আরবি শব্দ দ্রাসা থেকে এসেছে, যার অর্থ পাঠ। মা শব্দটা প্রিফিক্স। তো মাদ্রাসা যেখানে পাঠদান করা হয় তাকে মাদ্রাসা বলা হয়। মাদ্রাসা 1780 যারা বুদ্ধিজীবী মাইনরিটি ছিলেন মুসলিম সম্প্রদায়, তাদের অনুরোধে ওয়ারেন হেস্টিং 1780 সালে ক্যালকাটা মাদ্রাসা স্থাপন করেছিলেন এবং এই মাদ্রাসা পরবর্তী সময় 1915-এ আবু নসর ওয়াহিদ মোহাম্মদ এর দ্বারা অনেকটাই পরিবর্তন হয় এবং বর্তমান মাদ্রাসা ব্যবস্থা ক্ষেত্রে উনার যথেষ্ট অবদান রয়েছে। এবং মাদ্রাসা দুটি স্তর রয়েছে, একটা হাই মাদ্রাসা এবং সিনিয়র মাদ্রাসা। হাই মাদ্রাসা ক্ষেত্রে ইসলামিক স্টাডিজটা ক্লাস ইসলামিক স্টাডিজটা 10 পর্যন্ত ম্যান্ডেটরি, 11-12 ম্যান্ডেটরি নয়। আর সিনিয়র মাদ্রাসা দুটো ভাগ রয়েছে, একটা আলিম এবং ফাজিল। সেটা 10 পর্যন্ত বা সেকেন্ডারি লেভেল পর্যন্ত সেটা হচ্ছে আলিম এবং 12 পর্যন্ত সেটা হচ্ছে ফাজিল। এবং এখানে হচ্ছে ইসলামিক স্টাডিজটা ম্যান্ডেটরি। আর নর্মাল সমস্ত সাবজেক্টই যে সমস্ত নর্মাল স্কুলে পড়ানো হয় সে সমস্ত সাবজেক্টও এখানে শিক্ষাদান করা হয়। আচ্ছা, মিড ডে মিলে একটা স্কুলে শিক্ষকের কি ভূমিকা থাকে বা শিক্ষিকার কি ভূমিকা থাকে? মিড ডে মিলের ক্ষেত্রে একজন শিক্ষকের দায়িত্ব হচ্ছে ছাত্ররা যাতে মিড ডে মিল ঠিক সময় মতো এবং ঠিক মতো পাচ্ছে কিনা এবং সুস্থ পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে খাওয়া দাওয়া পাচ্ছে কিনা সেই জিনিসগুলোকে একটু লক্ষ্য রাখা এবং যারা গার্ডিয়ান রয়েছেন তাদেরকে উৎসাহিত করা যাতে ছাত্রছাত্রীদের এখানে স্কুলে পাঠদান করতে আসে এবং দুপুরের সময় তারা এইখানেই খাদ্য গ্রহণ করে এবং স্কুল তার পরবর্তী ক্লাস করে স্কুল থেকে ফিরে যেতে পারে। আচ্ছা, ঠিক আছে অর্ণব, মোটামুটি যে জিনিসগুলো হচ্ছে কি আলোচনা হচ্ছে, যে কোশ্চেন গুলো সেগুলো তো সব শুনলে আর নিজেও যে উত্তরগুলো দিলে, ঠিক আছে। তো সেই জিনিসগুলো একটু হচ্ছে কি তোমাকে আরেকটু মনে হচ্ছে আমার যে আরেকটু হচ্ছে কি তোমাকে স্বতঃস্ফূর্ত ভাবে উত্তরগুলো দিতে হবে আমার মনে হচ্ছে, ঠিক আছে। সেটা একটু চেষ্টা করবে, আর একটু হচ্ছে কি তোমার ওখানে হয়তো ঠিক হয়ে যাবে মনে হচ্ছে, কিন্তু চেষ্টা করবে আর একটু স্বতঃস্ফূর্ত ভাবে দেওয়ার জন্য। কারণ ওখানে তো আর বুঝতেই তো পারছো 10 মিনিটের খেলা ওখানে। তো সেই জায়গাটাই হচ্ছে কি চেষ্টা করবে সর্বোচ্চ দেওয়ার জন্য। বাকি যেগুলো তোমার ইন্ট্রোডাকশন বললে ওটা একদমই ঠিক আছে, কোনো সমস্যা কিছু নেই, ঠিক আছে। তোমার তো মনে হয় পিএইচডি ছিল না বলছিলে? হ্যাঁ হ্যাঁ তো সেটা তো কোনোভাবেই বলবে না। বাকি ঠিক আছে, যেটা বলেছি যা যা বলা হয়েছে সেগুলোই বলো। থ্যাংক ইউ।
চলো তাহলে আজকে মোটামুটি আমরা এখানেই ক্লাস স্টপ করছি। হ্যাঁ, আহ, আমরা যা যা জিনিসগুলো বললাম তোমরা সেই জিনিসগুলোই কি মেনে চলো, ঠিক আছে? যাদের ইংলিশ মনে হয় কালকেই আছে তো নাকি? হ্যাঁ স্যার, স্যার কাল আমি ইংলিশ। একটা ইন্ট্রোডাকশন দেবো। আচ্ছা, সোমেন বাকি আছে, ঠিক আছে ঠিক আছে, সোমেনটাকে করে তাহলে আমরা শেষ করব। সোমেন শুরু করো। নমস্কার স্যার, আমি সোমেন সরকার, দক্ষিণ চব্বিশ পরগনা জেলার গোসাবা থানার অন্তর্গত সুন্দরবনের জেলেপাড়া গ্রামের আহ, একজন অধিবাসী, একজন প্রার্থী। আমি 2011 এবং 2013 সালে যথাক্রমে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাশ করেছি এবং 2016 সালে গ্রাজুয়েশন পাশ করেছি এবং এরপরে আমি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে 2018 সালে ইতিহাসের মডার্ন ডিপার্টমেন্ট নিয়ে কোয়ালিফাই করেছি এবং এরপর 2020 সালে আমি আমার বিএড ডিগ্রি, যেটা শিক্ষকতার সর্বোচ্চ ডিগ্রি, এই ডিগ্রিটা কমপ্লিট করেছি এবং এই 2020 সালের পর থেকে আমি পড়ানোর সাথেই যুক্ত আছি, বিভিন্ন কোচিং সেন্টারে পড়ানোর সাথে যুক্ত আছি এবং নিজেকে শিক্ষক হিসেবে গড়ে তোলার জন্য প্রয়াস চালিয়ে যাচ্ছি। ধন্যবাদ এই স্যার। একটু আগে আমি অর্ণবকে বলছিলাম না যে বিভিন্ন কোচিং সেন্টার, এই টার্মটা না ইউজ করাই ভালো। কারণ ঠিক তখন আছে। একটা হচ্ছে কি এটা ব্যবসায়ী দিক, বা একটা হচ্ছে কি তোমার আহ, শিক্ষাগত যে জিনিসটাকে সেটাকে একটা ইয়ে করা হয়, তাতে মানে যারা থাকবে ওখানে একটা ক্ষুণ্ণ হওয়ার একটা ব্যাপার থাকে, ঠিক আছে? তুমি সেটা ঠিক করো, ঠিক আছে, তুমি নর্মাল একটা গৃহ শিক্ষক বলেই ছেড়ে দাও, ঠিক আছে? ঠিক আছে। কারণ না হলে ভাববে যে বিভিন্ন কোচিং সেন্টারে যুক্ত রয়েছে তো ভালোই ইনকাম করছে, ঠিক আছে? হ্যাঁ। এরকম একটা হচ্ছে কি যেটা হয় আর কি, সাধারণ মাথায় যেটা হচ্ছে কি প্রবেশ করে সেটাই হতে পারে। তো সেই জন্য অত বলার দরকার নেই যে বিভিন্ন কোচিং সেন্টারে সে তুমি জানলেই হবে, তুমি পড়াচ্ছ, হুম। তুমি ইনকাম করছো, সেটা তুমি জানলেই হবে, ওদেরকে না জানালেই ভালো, ঠিক ঠিক আছে? আছে। হুম। স্যার সবার মতোই তোমাকে জিজ্ঞাসা করছি, মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা সম্বন্ধে বলো। আহ, স্যার কলকাতা মাদ্রাসা মূলত প্রতিষ্ঠিত হয়েছিল 1781 সালে এবং তৎকালীন মুসলিম বুদ্ধিজীবীগণ প্রাচ্য শিক্ষা বিষয়ে আগ্রহী একজন গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংস ওনাকে আবেদন করেছিলেন এবং গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংস তিনি 1781 সালে কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করেন, মূলত মুসলিম শিক্ষার সাথে যাতে তারা সরকারিভাবে কিছু ইংরেজি শিক্ষার মাধ্যমে সরকারকে তাদের সরকারকে সহযোগিতা করতে পারে। এরপর পরবর্তীকালে হাজী মোহাম্মদ মহসিন তিনি একজন মুসলিম পণ্ডিত ছিলেন এবং তার নামে হাজী মোহাম্মদ মহসিন কলেজ হুগলিতে প্রতিষ্ঠিত হয়েছে। তিনি এই মুসলিম শিক্ষার জন্য একটি ট্রাস্ট গঠন করেছিলেন। এরপরে আরো পরবর্তীকালে 1927 সালে মাদ্রাসা শিক্ষা দপ্তর গঠিত হয় এবং এই মাদ্রাসা শিক্ষাতে মূলত আহ, বিভিন্ন যেমন বিভিন্ন বিষয় যেমন বাংলা বা আরবি, ফার্সি সহ আমাদের জেনারেল শিক্ষা ব্যবস্থা এই পুরোটাই পরিচালিত হয়ে থাকে এবং যেমন ইতিহাস, ভূগোল সহ বিভিন্ন জেনারেল সাবজেক্টের সাথে সাথে মুসলিমটা একটা অপশনাল সাবজেক্ট বা কিছু কিছু ক্ষেত্রে মেন সাবজেক্ট হিসেবে গণ্য হয়ে থাকে বা কিছু কিছু ক্ষেত্রে অপশনাল হিসেবে গণ্য হয় না। তো বর্তমানে ওয়েস্ট বেঙ্গলের অধীনেই একটি পৃথক দপ্তর গঠিত হয়েছে এবং বর্তমানে এটি সরকারি ট্রাস্ট দ্বারাই এবং কিছু কিছু ক্ষেত্রে কেন্দ্র সরকার এই মাদ্রাসা শিক্ষার পরিচালনার দায়িত্ব নিয়েছে। হুম, ওকে, ঠিক আছে, মোটামুটি হচ্ছে কি সমস্ত কোশ্চেন অ্যান্সার শুনলে, ঠিক আছে? তারপর হচ্ছে কি তোমার এইভাবেই নিজেকে রাখো, ঠিক আছে? আর ওখানে মাথা ঠান্ডা রেখে সমস্ত জিনিসটা বলবে, ঠিক আছে? আহ আশা করি হচ্ছে কি সবারটা ভালো হবে। হুম, আজকে আর তেমন তো আর তো কেউ দেওয়ার নেই, তাই তো? আজকে আর কিছু দেওয়ার নেই, সবাই মোটামুটি সব জিনিসটা শুনলে সেই মতন করেই হচ্ছে কি করো। ওকে, সোনালি আচ্ছা। তোমার কি সাবজেক্ট, ইংলিশ নাকি সোনালি? হ্যাঁ স্যার, আমার ইংলিশ। তোমার ইন্ট্রো তো তুমি দিয়েছো আগে, তাই তো? হ্যাঁ, আগে একবার দিয়েছিলাম, এখন আর দেবো না স্যার। টেনশনে পড়ে যাবো না। ঠিক আছে। হ্যাঁ। আহ
ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে কি বলা থাকলো। তাহলে হচ্ছে কি মাথায় রাখবে জিনিসগুলো, যে জিনিসগুলো দেওয়া হয়েছে সেগুলো আরেকবার করে হচ্ছে কি তোমরা পড়ে নেবে। হুম, ঠিক আছে, তাহলে তোমরা লেফট করে যাও।